রাসেল ভাই, হাই মাসুম ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, কারণ আপনারা ভালোর দলে। আমিও ভালো আছি। আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে পরিচয় গোপন রাখার অনুরোধ করছি। বর্তমানে আমি বাংলাদেশের, এরপরে কিন্তু ব্র্যাকেটে তিনি তার নাম এবং কোথা থেকে তিনি লিখছেন সেটা জানিয়েছেন, এবং তারপরে তিনি বলছেন বর্তমানে আমি বাংলাদেশের একটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমার জীবনে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটে গেছে যেগুলোর ব্যাখ্যা আমার কাছে নেই। ঘটনাগুলো হয়তো ভৌতিক নয়, তবে খুব বেশি অদ্ভুত। স্টুডিওতে এসে বলা সম্ভব নয় বলে লিখে পাঠাচ্ছি। ভালো লাগলে পড়ে শোনাবেন, না পড়লেও কোনো অভিযোগ থাকবে না। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 2013 সাল। আমি তখন ক্লাস 8-এ পড়ি। শুরুটা হয় এভাবে। হঠাৎ আমি একদিন স্বপ্নে দেখলাম আমি খুব সুন্দর একটা বাগানে এটাকে হাঁটছি, আর একটা মিষ্টি গন্ধ নাকে আসতে থাকে। খুব সুন্দর একটা গন্ধ। গন্ধটা এত সুন্দর যেন এটা অন্য কোনো জগতের। পৃথিবীতে এর কোনো অস্তিত্ব নেই। আমি স্বপ্নেই সেই অপার্থিব গন্ধটার উৎস খুঁজতে থাকি। হঠাৎ কেউ একজন আমাকে মিষ্টি জাতীয় একটা খাবার খেতে দেয়। খাবারটা দেখতে খুব সুন্দর, গোলাকৃতির এবং ধপধপে সাদা। আমি মুখে দিলাম খাবার। তারপর কি হলো বা কে আমাকে খাবার খেতে দিয়েছিল আমার মনে নেই। ঘুম ভেঙে যায় আমার। আজানের শব্দ ভেসে আসে, কিন্তু সেই কণ্ঠটা এখনো আছে। অনুভব করলাম আমার গাল, কপাল, চোখ, নাক, মাথার লম্বা চুল, মানে গলার উপরের অংশ বরফ শীতল ঠান্ডা হয়ে আছে। একটু অদ্ভুত লাগলেও আমি তেমন কোনো পাত্তা দিলাম না। সাধারণ স্বপ্ন ভেবে ভুলে গেলাম। তারপরে আর কিছু হয়নি। তারপর আমি ক্লাস 9-এ উঠলাম। পড়াশোনায় ভালো ছিলাম বলে আব্বু আম্মু ঢাকায় একটি স্বনামধন্য স্কুলে ভর্তি করিয়ে দিল। আমি হোস্টেলে থাকা শুরু করলাম। ঢাকায় আমার বড় চাচারা থাকেন, তারাই আমার লোকাল গার্ডিয়ান। শুক্রবারের সাপ্তাহিক ছুটি কিংবা ছোটখাটো কোনো ছুটি পেলেই আমি বড় চাচার বাসায় চলে যেতাম। এরকম একটা ছুটিতে আমি সেখানে গেলাম। বাসার নিচেই অনেক রকম দোকান। একদিন বিকেলে চাচি আমাকে বললেন, নিচে থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসো তো। আমি নিচে চলে আসলাম, আর কিনতে কিনতে সবগুলো দোকান থেকে একটু দূরে একটা দোকান দেখলাম। সেখানে আমার চোখ আটকে গেল, কারণ বেশ আগে দেখা স্বপ্নে আমি যে খাবারটা খেয়েছিলাম সেই খাবার আর অনেক রকম মালামাল নিয়ে একটা লোক দোকান খুলে বসেছে। আমি তাড়াতাড়ি দোকানে গেলাম। যে দোকানটা ভালো করে দেখলাম, চোখের কোণ দিয়ে দোকানিকে দেখার চেষ্টা করলাম। খুবই সাধারণ বেশভূষা, তবে কেমন যেন আমাকে দেখছে। হঠাৎ একটা পায়েল দেখে আমার খুব পছন্দ হলো এবং আমি কিনে নিলাম। ফিরে আসার সময় ওই দোকানি আমাকে ডাকলো এবং বলল, আমার দোকানে যারা আসে তাদের আমি এই খাবারটা খাওয়াই। এটা বলেই উনি ওই খাবারের 2টা টুকরো আমাকে দিলেন। আমি কিছুটা অবাক হলেও খাবারটা নিলাম, তবে অতটা গুরুত্ব দিলাম না। আমি যখন চলে আসছিলাম তখন একবার পেছনে তাকালাম আর দেখলাম দোকানি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর সেই দৃষ্টি যেন আমাকে
ভেদ করে চলে যাচ্ছে, আর সেই স্বপ্নের অপার্থিব মিষ্টি গন্ধ পেতে লাগলাম। আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। বাসায় আসতে আসতে আমি খাবারগুলো খেয়ে নিলাম। তারপর আমি এসব ভুলেই গেলাম। তবে সেই পায়েলটা আমার পায়ে পড়তাম। রাতে ঘুমানোর সময় খুলে বালিশের নিচে রেখে দিতাম, আবার সকালে পরে নিতাম। 2-1 দিন পরে আমি হোস্টেলে চলে আসি। বেশ কিছুদিন কেটে যায়। আমি হঠাৎ একদিন স্বপ্নে দেখলাম আমি একটা রুমে বসে আছি, কিন্তু সেখানে কোনো আসবাবপত্র নেই। একটু পরেই 2জন কালো বোরকা পরা মহিলা আসেন, যাদের মুখ নাকাব দিয়ে ঢাকা। এসেই আমার পাশে বসে পড়েন আর আমার দিকে তাকিয়ে থাকেন। আমিও কিছু না বলে দেখতে লাগলাম। হঠাৎ একজন উঠে দাঁড়িয়ে ওই কালো বোরকার ওপরে একটা টকটকে লাল বোরকা পরে রুম থেকে বের হয়ে চলে গেলেন। অন্যজন ওনার সঙ্গীকে চলে যেতে দেখে এমন ভাবে কান্না শুরু করলেন যেন উনি যেতে দিতে চাচ্ছেন না। হঠাৎ আজানের শব্দ ভেসে এলো। আমার ঘুম ভেঙে গেল। আমার নাকে এলো সেই মিষ্টি গন্ধ। গলার উপরের অংশটা খুব ঠান্ডা হয়ে আছে। আমার কেমন অদ্ভুত লাগতে লাগে। শুধু স্বপ্নটার কথা মনে হতে থাকে, তবে কাউকে কিচ্ছু বললাম না। পরের দিন ছুটি থাকায় চাচাতো ভাইয়ের সাথে আমি হোস্টেল থেকে চাচার বাসায় আসলাম, আর ওই স্বপ্নের কথা ভুলে গেলাম। একদিন পরে যখন হোস্টেলে ফিরে যাচ্ছি, তখন দেখলাম 2জন কালো বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে, ঠিক যেমন আমি স্বপ্নে দেখেছিলাম। আমি রাস্তার এই পারে আর ওনারা রাস্তা পার করে ওপার থেকে এপারে আসছেন। আমার কেমন অস্বস্তি লাগছিল। আমি শুধু তাকিয়েই আছি। হঠাৎ একটা ট্রাক আসে আর আমার পেছনের মহিলাটিকে চাপা দেয়, আর পুরো জায়গাটা টকটকে লাল রক্তে ভরে যায়। আর আমি দম বন্ধ করে সবটা দেখতে থাকি। আমাকে ওখান থেকে নিয়ে যায় ভাইয়া। আমি হোস্টেলে ফিরে আসি, কিন্তু আমি ওই ঘটনাটা কিছুতেই ভুলতে পারি না। আর বেশ কিছুদিন খুব অস্বস্তিতে কাটে। তারপর আমি সামনে নেওয়ার চেষ্টা করলাম, কোইন্সিডেন্স ভেবে নিলাম, ভুলে গেলাম সবকিছু। বেশ কিছুদিন কেটে যায়। গরমের ছুটি শুরু হয়ে যায়, হোস্টেলও বন্ধ হয়ে যায়। আমি আমার গ্রামের বাড়ি চলে আসি। আমার বাসার পাশের বাসায় 5-6 বছরের একটা ছোট ছেলে ছিল। ওর নাম হাসিব। হঠাৎ একদিন স্বপ্ন দেখলাম হাসিব ওদের বাসায় একটা জাম গাছের খুব উঁচুতে একটা ডালে বসে পা ঝুলাচ্ছে, আর আমি নিচে দাঁড়িয়ে ওকে ডাকছি, কিন্তু ও নামছে না। আর আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে, আর সেই হাসি আমার রক্ত শীতল করে দিচ্ছিল। হঠাৎ দেখলাম ওকে কেউ যেন ধাক্কা দিয়েছে। আমার ঘুম ভেঙে যায়। আর শুনলাম আদানের শব্দ ভেসে আসছে, নাকে সেই অপার্থিব মিষ্টি গন্ধ। আমার খুব ভয় হতে লাগে। সেই বোরকা পরা মহিলাদের স্বপ্নের কথা মনে হতে থাকে। এরকম কিছু ঘটতে যাচ্ছে না তো? 3 দিন কেটে যায়। আমি ভাবলাম মনের ভুল, কিন্তু 4র্থ দিন ঘটে গেল সে একটা নির্মম ঘটনা। হঠাৎ আমার ছোট ভাই এসে আমাকে বলল হাসিব গাছ থেকে পড়ে মারা গেছে। আমি আর আম্মু দৌড়ে ওদের বাসায় গেলাম। দেখলাম সেই জাম গাছের নিচে বসে ওর মা ওকে কোলে নিয়ে চিৎকার করে কাঁদছে, আর ওর ঘাড়টা ভাঙা। আমি বিস্ফারিত চোখে ওর দিকে তাকিয়ে আছি, আর ওই সেই খিলখিল হাসির শব্দ আমার কানে বাজছে। আমি আর হাসিবের লাশের দিকে তাকাতে পারি না। আমি আর একবারও ওর লাশ দেখিনি। রাতে আম্মু আর আমি বাসায় ফিরে আসি। আমার শুধু মনে হতে থাকে
এটাও কি কোইন্সিডেন্স, নাকি এর পেছনে কোনো রহস্য আছে? আমি প্রায় পাগলের মতো হয়ে উঠি, কিন্তু কাউকে কিছু বললাম না। আমার ছুটি শেষ হয়ে যায়, ঢাকা চলে আসি। আমি আবারও ভুলে যাই সব। বেশ কিছুদিন আবারও স্বাভাবিকভাবে কাটে। হঠাৎ একদিন আমি আবারও স্বপ্নে দেখলাম একটা 3-4 মাসের বাচ্চা রাস্তায় পড়ে আছে। আমি আস্তে আস্তে কাছে গেলাম, দেখলাম বাচ্চাটা মৃত আর সাদা কাফনে মোড়ানো, মুখটা ফ্যাকাশে। আমার ঘুম ভেঙে যায়। আজানের শব্দের সাথে নাকে আসে সেই মিষ্টি গন্ধ, আর আমার মাথার অংশটা পুরো ঠান্ডা। আমার খুব ভয় হতে থাকে। আমি ভাবতে থাকি, কি হচ্ছে এসব? আমি কি আগে থেকেই দুর্ঘটনার আভাস পাচ্ছি? এই স্বপ্নটাও কি সত্যি হবে? আমার খুব অস্থির লাগতে থাকে। আমি কিছুতেই ভুলতে পারি না। 3-4 দিন পার হয়ে যায়। শুক্রবারের ছুটিতে আমি ভাইয়ার সাথে বাসায় যাচ্ছি। আমাদের সামনে একটা রিক্সা। হঠাৎ দেখলাম রিক্সায় বসা লোকটার কোলে একটা 3-4 মাসের বাচ্চা, সাদা তোয়ালে দিয়ে মোড়ানো, সেই বাচ্চাটার মতো। আমি দম বন্ধ করে ওই বাচ্চাটার দিকে দেখতে থাকি। আমার স্বপ্নের কথা মনে পড়ে যায়। হঠাৎ জ্যাম লেগে যায়। আমাদের রিক্সার একটু সামনেই ওই রিক্সাটা দাঁড়িয়ে আছে। দেখলাম লোকটা পাশে থাকা মহিলার সাথে কথা বলছে আর এক হাতে বাচ্চাটাকে ধরে রেখেছে। অসাবধানতার কারণে বাচ্চাটা হাত থেকে এমন ভাবে ঝুলে আছে যেন এখনই পড়ে যাবে পিচ ঢালা শক্ত রাস্তায়। আর পাশেই একটা বড় ট্রাক আস্তে আস্তে সামনে এগোচ্ছে। আমি কিছু না ভেবে রিক্সা থেকে নেমে গেলাম। যে ভাইয়া জিজ্ঞেস করছে কই যাচ্ছি, আমি কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেলাম। বাচ্চাটা প্রায় পড়ে যাচ্ছে। আমি দৌড়ে যেয়ে বাচ্চাটাকে করে নিলাম। আর একটু হলেই বাচ্চাটা পড়ে যেত আর ট্রাকটা ওকে পিষিয়ে দিয়ে চলে যেত। এর মাঝে ভাইয়া ছুটে আসে আর ছোট একটা জট লেগে যায়। আমি দেখলাম এটা সেই বাচ্চাটাকে আপনি স্বপ্নে দেখেছিলাম। আমি ধর করে কাঁপছিলাম। বাচ্চাটার বাবা মা আমাকে কি যেন বলছিল, কিন্তু আমি কিছুই শুনছিলাম না। আমার শুধু মনে হতে থাকে, কি হচ্ছে এসব? আমি ভাইয়ার সাথে বাসায় চলে আসি, কিন্তু কাউকে কিছু বললাম না। কিন্তু এবারে আর পুরোটা ভুলতে পারলাম না। পরদিন আমি হোস্টেলে ফিরে আসি। 1 সপ্তাহ পরে দেখলাম আমার পায়েলটা হারিয়ে গেছে। আমি খুব করে খুঁজে দেখলাম, কিন্তু পেলাম না। আমার খুব পছন্দের পায়েল ছিল বলে আমার খুব খারাপ লাগতে লাগলো। কিছুদিন পরে আমার একটা ফ্রেন্ড আমার কাছে এসে আমাকে বলে, তোর সাথে কিছু একটা আছে, কিছু কথা আছে। আমি বললাম, কি কথা? ও বলল, সরি দোস্ত, তোর পায়েলটা আমি চুরি করেছিলাম। আমি অবাক হয়ে ভাবছি, আমার পায়েল চুরি করে আবার আমাকে এসে বলছে, অথচ না বললে তো আমি জানতেও পারতাম না। তাহলে বলছে কেন? আমার ফ্রেন্ড হঠাৎ কেঁদে ওঠে, আমাকে বলে, প্লিজ আমাকে মাফ করে দে, আমি আর কোনোদিন এমন করব না। আমি অপ্রস্তুত হয়ে ওকে জিজ্ঞেস করলাম, ওকে বললাম, কাঁদিস না, আমি কিছু মনে করব না, তুই পায়েলটা চাইলে নিয়ে নিতে পারিস। ও হঠাৎ ব্যস্ত হয়ে বলল, না না, শুধু বল তুই আমাকে মাফ করে দিয়েছিস। আমার কেমন অদ্ভুত লাগতে থাকে। আমি বললাম, কি হয়েছে তোর? ও বলল, কিছু হয়নি তো, কিন্তু আমি স্পষ্ট বুঝলাম কিছু একটা হয়েছে। আমি ওকে জোর করলাম বলার জন্য। তারপর ও যা বলল তা শুনে আমি পাথর হয়ে গেলাম। ও বলল, পায়েলটা যেদিন থেকে নিয়েছে সেদিন থেকে নাকি ওর প্রচুর শরীর খারাপ হয়, ওর অনেক প্রবলেম হচ্ছিল। ও হঠাৎ স্বপ্ন দেখলো যে ও একটা মাঠে দাঁড়িয়ে আছে আর কেউ একজন ভারী গলায় ওকে পেছন থেকে বলছে, যার জিনিস তুই চুরি করেছিস তাকে ফেরত দিয়ে আয়, নইলে খুব সমস্যা হবে, মেরে ফেলবো তোকে। ও পেছনে ঘুরে দেখার চেষ্টা করছিল কে ওকে বলছে, কিন্তু ও ঘুরতে পারছিল না। হঠাৎ মনে হলো ওকে কেউ একজন জোরে পিঠে একটা থাপ্পড় মারলো। ব্যথায় চিৎকার করে ওঠে। পরদিন গোসলের সময় দেখলো ওর পিঠে 5 আঙ্গুলের একটা ছাপ। ও প্রচন্ড ভয় পায়, তাই আমার কাছে এসেছে পায়েলটা ফেরত দিতে। আমি চুপচাপ পায়েলটা রেখে দিলাম। কিন্তু
আমি শুধু ভেবেই চলেছি কি হচ্ছে। এর মাঝে আমাদের ছুটি হয়ে যায়। আমি গ্রামে আসি। এসে আমি আম্মুকে সবকিছু শেয়ার করি। আম্মু ২ দিন ১ দিন পরে একজন হুজুরের কাছে আমাকে নিয়ে যান। উনাকে সব ঘটনা খুলে বললাম। উনি পায়েলটা দেখতে চাইলেন। তারপর উনি আমাকে বসিয়ে রেখে পাশের ঘরে চলে যান পায়েলটাকে। প্রায় ৩০ মিনিট পরে উনি ফেরত আসেন এবং পায়েল দেখিয়ে বলেন যে পৃথিবীতে এরকম ৭টা জিনিস আছে ৭ জন মানুষের কাছে। যেমন আংটি, ৳১ কয়েন, চেইন। এগুলো যে ৭ জন মানুষের কাছে থাকবে, তারা আশেপাশে ঘুরতে যাওয়া, ঘটবে যে সমস্ত দুর্ঘটনাগুলো তার ইঙ্গিত পায়, যাতে তারা ওই দুর্ঘটনাগুলো আটকাতে পারে। কিন্তু এগুলো বেশিদিন একজনের কাছে থাকে না। আর এই কাজগুলো করে ৭ জন জিন, যারা ভালো এবং ক্ষতিকর নয়। এই জিনগুলো ৭ জনের কাছে থাকে। তাদের সাথে এই জিনদের একজন করে থাকে। আমার ফ্রেন্ড চুরি করেছিল বলে ওই জিন রেগে যায় এবং সেই তার উপরে অত্যাচার করে। হুজুর আরো বলেন, আমি যদি এই পায়েলটা একটা রেশম কাপড় দিয়ে মুড়িয়ে কিছু দোয়া পড়ে ঠিক ফজরের আজানের সময় নদীতে ফেলে দিয়ে আসি, তবে এই পরিস্থিতি থেকে রেহাই পাবে। তারপরের দিন আমি, আম্মু, আব্বু আর হুজুর ২০ কিলোমিটার দূরে একটা নদীর কাছে গেলাম। হুজুরের কথা মতো একটা রেশম কাপড়ে পায়েলটা মুড়ে নিলাম। হুজুর আমাকে যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন সেগুলো পড়তে থাকলাম। ঠিক আজানের সময় পানিতে নেমে আমি পায়েলটা ভাসিয়ে দিলাম। তখন আমরা সবাই সে অপার্থিব কিন্তু ভীষণ মিষ্টি গন্ধটা পাচ্ছিলাম। তারপর বাসায় ফিরে আসি সবাই। আসার আগে হুজুর বলে দিয়েছিলেন এই ঘটনাগুলো যেন গোপন রাখা হয়। পরের দিন রাতে আমি স্বপ্নে দেখলাম কেউ আমার থুতনিতে হাত দিয়ে স্পর্শ করছে। আস্তে আস্তে ওপরের দিকে হাতটা গতিশীল। ঠোঁট, নাক, চোখ, কপাল, তারপর লম্বা চুলের একদম শেষ পর্যন্ত কেউ হাত বুলিয়ে দিল। আমার ঘুম ভেঙে যায়। দেখলাম একটা ছায়ার মতো কিছু সরে গেল। গলার ওপরের অংশ বরফের মতো ঠান্ডা, আর নাকে সেই গন্ধ। আজানের শব্দ আসছে। পাশে ঘুমিয়ে থাকা আম্মুকে ডেকে তুললাম। আম্মুর নাকেও সেই গন্ধ। তারপর আমার সাথে আর কিছু ঘটেনি। তবে আমার এখনো মাঝে মাঝে কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়, যেন মাঝে মাঝে কেউ আসে আমার কাছে। ছুটি শেষে ঢাকায় ফিরে আসি। বড় চাচার বাসার নিচে যেয়ে সেই দোকানে খোঁজ করেছিলাম যেখান থেকে আমি পায়েলটা কিনেছিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে কোনো দোকান নেই। প্রচন্ড অবাক হই। আমি এখানের কিছু দোকানিকে জিজ্ঞেস করলাম, কিন্তু সবাই একই উত্তর দিল, ওখানে কোনো দোকান ছিল না। তাহলে সেই দোকান কোথায় গেল? কার কাছে আমি পায়েল কিনেছিলাম? এই প্রশ্নগুলোর উত্তর আমার মেলেনি। আমি এখনো অনুভব করি কেউ মাঝে মাঝে আসে আমার কাছে। এই ছিল আমার সাথে ঘটা কিছু অদ্ভুত ঘটনা। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন। আর ইমেলটি সিলেক্টেড হলে জানিয়ে দেবার অনুরোধ রইল। তো এই ছিল ঘটনা এবং আশা করছি যে এই ঘটনাটি ভালো লেগেছে। এবং আমি একটা মুভি দেখেছিলাম, যে মুভি তো এরকম একটা এইটার উপরেই বলা হয়েছিল সেটা, সেই মুভিটাতে, এবং সেখানে লর্ড অফ দ্য রিং সম্ভবত সেখানে বলা হতো এরকম যে এরকম মানে থাকে কিছু জিনিস। আমি ঠিক মুভিটা এটাই কিনা শিওর না যে এরকম কয়েকজনের কাছে থাকে এবং সে যাই হোক সেইটার জন্যই আমার কাছে একটু মনে হয়েছিল। তখন আমি আবারও তাকে ইমেল করি এবং ইমেল করার পরে জানতে পারি যে এই ঘটনাটি সত্যি এবং তিনি আমাকে জানান।
আমার খুব অদ্ভুত লেগেছে এই ঘটনাটি, খুবই অদ্ভুত, খুবই অদ্ভুত, খুবই অদ্ভুত। এবং আপনারাও নিশ্চয়ই এই সম্পর্কে আরো অনেকেই জানেন। লিখবেন অবশ্যই আমাকে যে আপনাদের মতামত কি এবং আপনারা কি জানতে চান বা বলতে চান। সো বিউটিফুল স্টোরি অ্যান্ড আই হোপ ইউ লাভড ইট। অ্যান্ড আমার এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি সরাসরি চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে, মানে ডক্টর আলিফ যিনি, তার কাছে, এবং ডক্টর আলিফের চমৎকার ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের খুব এবং খুব ভালো লাগবে। আলিফ, আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। তার আগে আলিফ একটু আমি কথা বলি, সেটা দেখতে যে আমাদের এখানে আসার আগে আমি লাস্ট উইকেও কয়েক উইক ধরেই ইমেল পাচ্ছি এবং লাস্ট উইকেও পেয়েছি যে ডক্টর আলিফ স্যারকে নিয়ে আসেন। আমি এই জিনিসটা আমি এই ইমেলটা পেয়েছি এবং এইটা রেগুলারই একটা ঘটনা, কিন্তু আমি আলিফকে মানে ওইভাবে মানে আমি সবসময় চাই যখন আলিফ যখনই কোনো ঘটনা পায় সবসময় খোঁজার উপরেই থাকে, এবং যখন উনি ঘটনা পান তখন উনি সঙ্গে সঙ্গে জানিয়ে দেন যে এই উইকে আমি আসছি। এবং ওনার আবার ঘটনা পাওয়ার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে উনি যতক্ষণ পর্যন্ত নিজে ঘটনাটা পাওয়ার পরে স্যাটিসফাইড না হন ততক্ষণ পর্যন্ত উনি আমাকে নক করেন না। এবং আমি যদি ওই সময় নকও করে বলি যে আলিফ আসতে হবে, উনি বলেন যে ঘটনা এখনো পাইনি, সামনে পাবো তারপরে। না, আমার তার থাকে সবসময় যে যদি পায়। আর আজকে তো ভাই আসল ভাই মানে এমন যে আমি একটু অন্য সময় বলে আসি যে আজকে রেডিও ফুটেজ যাবো, তোমরা সবাই শুনবেন। আমি আজকে স্ট্যাটাসটা দেই ফেসবুকে আপনার 11:55-তে। ওই সময় জানতে পারি যে সুইডেন থেকে মালদ্বীপ পর্যন্ত সবাই আজকে ঘটনা শুনবে। বাহ, চমৎকার চমৎকার। তো অনেকেই মালদ্বীপ থেকে সুইডেন আর পর্যন্ত। মালদ্বীপের কথাও কেন বললাম ভাই, আজকে আমি যার ঘটনা শেয়ার করব উনি হচ্ছে আহমেদ চাহান। ওনার ঘটনা শেয়ার করব। আমি ওনার আগে একটা ঘটনা শেয়ার করেছি স্টুডিওতে। জি। উনি এখন বর্তমানে মালদ্বীপে আছেন এবং উনি আমাকে কয়েকদিন আগে, প্রায় মাসখানেক আগে ভয়েস মেসেজ পাঠিয়েছেন। এবং আপনি যে বলেন যে আলিফ যতক্ষণ পর্যন্ত ঘটনা না পায় এবং পছন্দের ঘটনা না পেলে স্টুডিওতে আসে না। রাইট। ওনার ঘটনা 1 মাস আগে পেয়েছি, কিন্তু রাসেল ভাই আমি পড়ার মানে শোনার সময় পাই। এটা হচ্ছে একদম সত্য কথা আর কি। যাই হোক, আমাকে যে ঘটনাটা বলবেন উনি এখন সেই ঘটনাটা আমি হচ্ছে মানে অডিওটা শুনেছি, ফোনে আছে। আমি আপনাকে সালাম দিয়েছি আপনাকে। হ্যাঁ, আমি ওয়ালাইকুম সালাম, এবং আশা করছি আপনি শুনছেন। এবং এই যে বললেন যে মালদ্বীপ থেকে সুইডেন পর্যন্ত যারা যেখানে আছেন এবং আরো বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা শুনছেন, আমি জানি যে আমেরিকায় এই সময়ে যে জুম্মার নামাজের পরে অনেকে শোনেন। তো এই 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 এই- এই বা মানে তাদের সবাইকে কানাডা, আমাদের মানে ইন্ডিয়াতে প্রচুর মানুষ আমাদের অনেক শোনেন, অনেক মানুষ। কলকাতায় আমি যাওয়ার পরে রীতিমতো হতভম্ব যে আমাকে অনেকে চেনে। হ্যাঁ, সেটাই তো, মানে সবকিছু মিলিয়ে যারা শুনছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। এবং আশা করছি যে এই ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন, এই ঘটনাটা খুব খুব এনজয় করবেন, আমি রেকমেন্ড করবো শোনার জন্য। সো থ্যাংক ইউ রাসেল ভাই। আমি একটু পরিচয় দিই, কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলিফ এবং আমি ফুড এফএমে লাস্ট 9 বছর ধরে আসছি। একদম। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, আর যে একটু আগে বললাম যে মালদ্বীপে থাকেন, উনি হচ্ছে আহমেদ চাহান। আসলে পারিবারিক ঘটনা, পারিবারিক টানাপোড়েনের কারণে বাংলাদেশের বাইরে চলে যাওয়া। ওনার প্রফেশনটা হচ্ছে উনি একজন মসজিদের ইমাম ছিলেন এবং ওনার ঘটনাটা আমি প্রায় বছর খানেক হলো এখানে শেয়ার করেছিলাম, মৌলভীবাজারের একটি ঘটনা। এই ঘটনাটার সিকুয়েলি আমি এখন আজকে বলবো আর কি। তো উনি যখন লাস্ট যে মসজিদে ছিলেন সেই মসজিদ ছাড়ার পরে দ্বিতীয় মসজিদে আসার এরকম প্ল্যানিং ছিল না, কিন্তু যেহেতু সংসারের মানে ঘানি টানতে হয়, তো ওনার বড় ভাই তেমন চাকরি করতেন না, বাবা অসুস্থ ছিলেন। তো উনি কি করতো, ওই যে আরবি পড়াতো, যেহেতু কোরআনে হাফেজ, আশেপাশে এলাকার বাচ্চা কাচ্চা পড়াতো। তো যাই যত পেতো আর কি, ওই টাকা দিয়ে মোটামুটি সংসারে যতটুকু কন্ট্রিবিউট করা যায় আর কি। তো ওনার মানে একটা সার্চিং ছিল যে ফ্রেন্ডদেরকে, ওনার বন্ধু বান্ধব তো সবই আপনার এরকমই হুজুর টাইপের সবাই। তো বলেছে যে আমি আশেপাশে কোনো মসজিদে যদি রমজানের সময় তারাবির হুজুর লাগে, তারাবি পড়ানোর জন্য আমাকে একটু রিকমেন্ড করে দিস আর কি। তো ওনার এক বন্ধু এরকম ওনাকে বলে রাখে। তো উনি কয়েকদিন পর ওনাকে নক করে যে
আমি এক জায়গায় মসজিদ পেয়েছি, তুই একটু আয়, কথা বলে যা। তো ওনার তো এরকম প্ল্যানিং যে উনি মসজিদে যে তারাবি পড়াবে। তো মসজিদের যে কমিটি আছে, মসজিদটা হচ্ছে ওনার এলাকার পাশের এলাকা, আমি নাম নিচ্ছি না, সে এলাকার উনি বারণ করেছেন, পাশের এলাকা, এবং মসজিদটা হাইওয়ের সাথে। আচ্ছা। তো হাইওয়ের সাথে থাকবার কারণে ওইখানে ওই এলাকায় আরেকটা বড় মসজিদ আছে, কিন্তু উনি এই মসজিদে না, এই মসজিদে সুযোগ পান আর কি। তো মসজিদে ঢোকার পরে ওই কমিটির লোকজন ওনার কাছ থেকে আজান শুনতে চান। আচ্ছা। উনি একটু হতভম্ব হয়ে যায়। আমি তো আসলে প্ল্যানিং করেছিলাম যে স্টুডেন্ট পড়াবো, আর এরকম আসলে করবো আর কি, মসজিদে তারাবির নামাজ পড়াবো। তো আজান শুনতে চাচ্ছে। তো ওই ফ্রেন্ড আবার ওনাকে বলে না যে ওরা মুয়াজ্জিন খুঁজতেছিল মসজিদের জন্য। তো উনি কি করে, আচ্ছা ঠিক আছে, যেহেতু চারটে আজান, উনি আজান দেন, এবং আজানটা দেওয়ার পরে ওনার আজান শুনে সবাই খুব প্লিজড হয় আর কি। আচ্ছা। তো বলে যে ঠিক আছে, তো তুমি মুয়াজ্জিন হয়ে যাবে মসজিদে। তো উনি আবার সেই মুয়াজ্জিন। তো উনি বলে যে আসলে আলিফ ভাই, আমার লাইফে মসজিদের রিলেটেড এত ঘটনা ঘটে গেছে, আসলে আমি আবারও মসজিদে ঢুকলাম এই জায়গায়, পাশের মসজিদে। তো ওনার বাড়ির থেকে বেশি দূরে না, খানিকটা দূরে। তো ওই মসজিদ উনি জয়েন করে, এবং এই মসজিদটার মানে বাউন্ডারিটা বলতে গেলে মসজিদের চারিপাশে দেয়াল দিয়ে ঢাকা, খালি যেই পোর্শনটা ঢোকার সেই পোর্শনে ওইটা ওপেন আর কি, ওখানে কোনো গেট টেট নাই। মসজিদটা ঢুকতে ডান দিকে একটা পুকুর পড়ে, এবং পুকুরে এরকম ঘাট করা যে সবাই উজু যেন করতে পারে। আচ্ছা। ঠিক পেছন সাইডটা একটা কবর, দুটা কবর আসলে, একটা স্বামী স্ত্রীর দুটা কবর আর কি। এটা ওনার ঘরের প্রায় সাথেই বলতে গেলে। আর একটু খানিকটা দূরে গেলে একটা ছোট জায়গা, এলাকার ভিত্তিক লোকজন সবাই টাকা পয়সা দিয়ে এই মসজিদের যে 30 বছর ধরে ইমাম ছিলেন তাকে একটা জায়গা করে দেয় তার ফ্যামিলি সহ থাকার জন্য। তো তার ফ্যামিলি সহ ওই হুজুর, ওই ইমাম ওই মসজিদে ওই জায়গাটায় থাকতেন আর কি। তো মজার বিষয়, ইমাম, আমি আপনাদের সবাইকে বলে রাখি, ইমাম আসলে বয়স এত বেশি হয়ে যাওয়ার কারণে, ওভার 75 হয়ে যাওয়ার কারণে, উনি মসজিদে ফজরের ওয়াক্তে নামাজ পড়াতে আসতে পারতেন না। মোস্ট অফ দ্য টাইম দেখা যেতে ওই শাহান ভাইকে ওনাকে নামাজ পড়াতে হতো বা আজান দিতে হতো, কোনো না কোনো সময় মাঝে মধ্যে আসতো আর কি। আর মসজিদটা এমন যে আপনার হার্ডলি ফজরের ওয়াক্তে মানুষ হয়। আর যেহেতু হাইওয়ের পাশে মসজিদটা, তো হাইওয়েতে যারা যাচ্ছে, তখন জোহর, আসর, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়ার জন্য যারা থেমে নামাজ পড়ে তারা পড়ে, আর এলাকা ভিত্তিক যে কজন আসে আর কি। কিন্তু ফজরের ওয়াক্তে নামাজের লোক পাওয়া খুবই ভালো ওই জায়গাটায়। এখন হার্ডলি এই মসজিদের আপনার মসজিদ কমিটির লোকজনও হার্ডলি মসজিদে আসে, কোন ডিসিশন নেওয়ার জন্য হলে আসে, এবং বেতন টেতন দিতে হলে আসে। তো ঘটনায় যাই, উনি যখন এই মসজিদে জয়েন করে, তো ওইখানে থাকার জন্য তার কাপড় চোপড় নিয়ে আসে এই জায়গায়। ওনার তো সব ওয়াক্তে সে মসজিদে দেখা, মোস্ট অফ দ্য টাইম ওই মক্তবে এলাকা ভিত্তিক লোকজন তাদের বাচ্চা কাচ্চা তাকে দিয়ে যায় সকালে, মানে পড়াশোনা করার জন্য মক্তবে। আর উনি অন্যান্য সময় আজান দিয়ে একটু রেস্ট নেয় মোস্ট অফ দ্য টাইম। আমার ঘুমাতে খুব পছন্দ। তো উনি কি করলো, সেদিনের ঘটনা, সেদিন অন্য একটা রেগুলার অভ্যাসে ফজরের ওয়াক্ত যখন হয় তখনই তার মোবাইল অ্যালার্ম বেজে ওঠে। তো ওয়াক্ত থেকে 15 মিনিট আগে সে উজু টজু করে আজান দেয়, মানে পাক পবিত্র হয়ে আজান দিয়ে দেয় আর কি। তো ওনার আজান দেওয়ার সময় হয়ে যায় আর কি। ওই দিন আজান দেওয়ার জন্য তিনি মানে প্রিপারেশন নেন। ওই মোবাইল অ্যালার্ম বাজে, সে অজু করবে, পাক হবে, বাথরুম টাথরুম ফ্রেশ করার পরে পাক পবিত্র হওয়ার জন্য উজু করতে যায় পুকুর ঘাটে। পুকুর ঘাটে যাওয়ার সময় তিনি তার পেছন সাইডে যে কবরস্থান আছে, সেই কবরস্থানে দেখে একটা লোক দাঁড়িয়ে, মানে যাওয়ার পথে ওই জায়গাটায় আপনার কবর জিয়ারত করছে ফজরের ওয়াক্তে। আসলে ফজরের ওয়াক্তে কবর জিয়ারত করছে, এটাও কেমন একটা অদ্ভুত হতে পারে। এলাকা ভিত্তিক কোনো এলাকার কোনো মানুষ, তার কোনো রিলেটিভের কবর এটা সে জিয়ারত করতে এসছে। তো সে উজুটা করে পিছন দিকে ঘুরতেই দেখে মানুষটা নাই। আসলে খুব সিম্পলি হিসাব যে ওই জায়গাটায় ঢুকতে গেলে পুকুরটা ক্রস করে আসার লাগে। তো ওনার চোখে পড়বে যে পুকুরটা ক্রস করে একটা লোক যাচ্ছে, কিন্তু ওই কবর জিয়ারত করার পর এখানে আশেপাশের মানুষ নাই। তো উনি ভাবে যে মসজিদের ভেতরে অথবা আছে। মসজিদের ভেতরে ঢোকে এবং ঢোকার পরে দেখে না, কেউ নাই। একটু খানিকটা অবাক লাগে। তো বলে যে আরে ভাই, আসলে এত বিরক্ত এসব জিনিসগুলা, আমার সাথে এত ঘটে, এত প্যারানর্মাল জিনিস ঘটছে আমার লাইফে, এই আসতে ভ্যানিশ হয়ে গেছে, এগুলি এখন আমার কেয়ার হয় না। কে আসলো না আসলো, ভ্যানিশ হয়ে গেল, আমি খেয়াল করি নাই ওনার চেহারাটা। ওনার পরে পিছনটা আমি দেখতে পাইছি। এরকম করে প্রথম দিন, দ্বিতীয় দিনে তিনি সেইম ভাবে ওই লোকটাকে ওই জায়গায় কবর জিয়ারত করতে দেখেন। তৃতীয় দিন
ওইরকম টাইমে ফজরের ওয়াক্তে তার ঘুম ভাঙে, অ্যালার্মে ঘুম ভাঙে, দরজা খুলতেই দেখে লোকটা তার দরজার সামনে দাঁড়িয়ে সে সালাম দেয়, অনেক জোর একটা সালাম দেয়। তো উনি বলেন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন আমি তো আপনাকে প্রায় সময় এখানে দেখি। বলে, জি হুজুর, আপনাকে একটু আজকে আসতে হবে, আমার কবরটা একটু জিয়ারত করাই দিতে হবে। আমি যে কবরে আসছি জিয়ারত করতে, সেটা আপনি একটু জিয়ারত করে দেন আজকে। বলে, আসলে এখন তো ফজরের ওয়াক্তের আজান হয়ে গেছে, আমি চাই না এখন জিয়ারত করতে, আপনি এক কাজ করি, আমরা নামাজ কালাম পড়ে তারপরে জিয়ারত করলাম। বলেন, না আপনাকে এখনই জিয়ারত করতে হবে, আপনি দরকার হলে পরে আজান দেন, পরে আজান। বলে, না আমাকে আজান না দিলে এলাকার লোকজন বলবে যে ফজরের ওয়াক্তের আজান হয় না এই জায়গায়, এটা একটা দাগ উঠে যাবে, কথা উঠে যাবে, আমি চাই না এরকম কিছু হোক। যেহেতু মসজিদের সব রেসপন্সিবিলিটি আমার, আমি মুয়াজ্জিন, আমাকে আজান দিতেই হবে এখানে, সামহাও এটা আপনাকে ব্যবস্থা করেন। বলে যে আচ্ছা ঠিক আছে। তো বলে যে উনি কি করলো, যে উনি অজুখানায় চলে গেল, যেতে যেতে লোকটা ওই জায়গাতে আর নাই। অজুখানা থেকে পেছনে দেখায় যে নর্মালি যে লোকটা ওখানে উজু মানে কবর জিয়ারত করতে দেখে, ওই লোকটাকে আর পেল না। তো যাই হোক উনি আজান দিলেন, আজান দিয়ে নামাজ টানাম পরে ঘরে ঢুকে শুয়ে পড়লেন। সকালবেলা এরকম রেগুলার রুটিন। এরপর থেকে রাসেল ভাই একদিন না 2 দিন না, টানা 20 দিন এরকম ফজরের ওয়াক্ত হয়, সে ওয়াশরুমে যায় পাক পবিত্র হওয়ার জন্য, ওযু করার জন্য, আপনার পুকুর ঘাটে যায়, এবং ছবির মতো একই পজিশনে এই লোকটাকে ওই কবর জিয়ারতের অবস্থায় দেখতে পায়, জিয়ারতরত অবস্থায় দেখতে পায়। একই ছবি, মানে একটা দেয়ালের মধ্যে একটা ছবি যেরকম থাকে, এই দৃশ্যটা তার ফজরের ওয়াক্তে ওই জায়গায় প্রতিদিন দেখা। কবরের একই প্রান্তে একই কোনায় দাঁড়িয়ে উনি কবর জিয়ারত করছে। ওই ঘটনা থেকে 20 দিন পরে এবং মসজিদে জয়েন করার পর 1 মাস 10 দিন পরে ওই দিন তার ঘুম ভেঙে যায়। কিন্তু রেগুলার অভ্যাস যে অ্যালার্ম দেয়, অ্যালার্মের আগে ঘুম ভেঙে যায় এবং তার মনে হয় যে হয়তো এলাকায় অ্যালার্ম দিবে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। কারণ ফজরের ওয়াক্তের আভা, রাতের আভা অলমোস্ট সেম। দরজাটা খোলার পরে সেই লোকটাকে তো বলে যে ভাই আমি তো ওরকম ভাবে লোকটাকে এতদিন চেহারা শুরু দেখি নাই, পিছনটাই দেখছি, একদিনই আমার দরজার সামনে আসছিল। প্যারানর্মাল কিছু বলবো না, উনি একটা সুদর্শন লোক, এত সুন্দর দেখতে, সুরমা দেওয়া চোখে, সুন্দর সুরমা দেওয়া, পাঞ্জাবি পায়জামা, সুন্দর গঠন। বলবো না যে খুব অদ্ভুত গঠন, তাও না, উনি খুবই সুন্দরভাবে আসছে। উনি আমাকে সালাম দিল, আমি সালাম গ্রহণ করলাম, এবং সালাম গ্রহণ করার পর ওনার একটা অদ্ভুত রিকোয়েস্ট আসলো। রিকোয়েস্টটা হলো যে উনি একটা লাশ নিয়ে এসছে, সেটাকে জানাজা দিতে হবে। তো ওনার প্রথম কথা, মুয়াজ্জিনদের প্রথম কথা, মুয়াজ্জিনের মানে শান ভাইয়ের প্রথম কথা আছে, এলাকায় তো আমাকে কেউ একটা মৃতর খবর জানালো না। ফার্স্ট অফ অল আপনি ফজরের ওয়াক্তে ডেড বডি নিয়ে আসছেন, কেউ যদি মারাও যায় সে পরের দিন সকাল পর্যন্ত ওয়েট করে, দুপুরে হয়তোবা জোহরের ওয়াক্তে জানাজা হয়ে কবর হয়। মোস্ট অফ দ্য লাশের কবর এভাবে হয়, আপনি ফজরের ওয়াক্তে নিয়ে আসছেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এলাকা কোনো লোক এসে আমাকে বলে নাই যে মাইকে এলান করতে হবে। মাইকে তো আমি এরকম এলান করি যে কেউ মারা গেছে, অমুক মারা গেছে, এলাকার এরকম মানুষ মারা গেছে, আমি মাইকে জানাই দিই, কিন্তু আপনি তো এরকম কিছু জানালেন না। ওনার রিকোয়েস্ট হচ্ছে যে আমরা 2 জন মিলে জানাজা করব, জানাজা করার পরে লাশটা আমরা দাফন করব, দাফনের সর্ব প্রস্তুতি নেওয়া আছে, কবর খোঁড়া আছে, আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট জানাজা পড়াবেন। তো উনি বলেন যে না, আসলে এরকম তো এখতিয়ার নাই, আমি পড়াতে পারবো না, আর আপনি কোথা থেকে মার্ডার করে নিয়ে আসছেন এই জিনিসটা আমার দেখা দরকার। তো ওনার মনে মনে ভাবে শাহান ভাই যে হয়তো উনি ব্লাফ মারছে, বাইরে কোনো লাশ নাই, এবং উনি দরজাটা খুলে উকি মারে, সে একইভাবে দেখে যে হ্যাঁ আসলেই আশেপাশে কোনো লাশের খাটিয়া টাটিয়া কিছু নাই। তো ডান পাশে তাকাতেই উনি বলতেছে যে কই আপনার লাশ টাশ কোথায়? বলে যে এই যে আপনার সামনেই তো লাশ। তো উনি দেখে আসলেই মসজিদের সামনে সিঁড়ির 3টা স্টেপ, সিঁড়ির উপরে একটা লাশ পড়া। তো প্রথমে উনি একটু ঘাবড়ে যায়, ঘাবড়ানোটা যে কোনো যে কোনো নর্মাল মানুষের জন্য স্বাভাবিক। উনিও ঘাবড়ে যায় এবং ঘাবড়ানো অবস্থায় বলে যে আপনি এই লাশটা নিয়ে আসছেন মানে কি? উনি নিজেকেও সামলাতে পারতেন না, আর ওই মুহূর্তে তার বাথরুমে যাওয়া দরকার। তো উনি বলছে যে না, আপনি জাস্ট
যেভাবে পারেন এই লাশটার দাফনের ব্যবস্থা করেন। উনি তো মোটামুটি মানে অ্যাডামেন্ট যে উনি লাশটার জন্য জানাজা পড়াবে না। তো লাশটা এমন ভাবে মসজিদের সামনে রাখা, আপনি রীতিমতো দেখলে ভয় পেয়ে যাবেন। মসজিদের সামনে দরজার উপরে রাখা, দরজার সামনে সিঁড়ির উপরে রাখা। তো বাচ্চা লাশ হলে রাসেল ভাই ওই কোলে করে নিয়ে আসে, যে অনেকের বাচ্চা লাশ আসে হয়তো কাইন্ডলি তাড়াতাড়ি দাফন করে ফেলতে চায়, কিন্তু না, এটা একটা বড় লাশ এবং পুরা সিঁড়িটা কভার করে আছে। তো উনি বলে যে না, আমি জানাজা পড়াতে পারবো না, অ্যাকচুয়ালি এই জানাজা আমি পড়বো না। দুইজন মিলে জানাজা হয় কিনা এটাও আমার মোটামুটি জানা নাই, বা এরকম কিছু একটা তিনি বলেন। বলে না, আপনাকে এর জানাজা পড়তে হবে। আপনি যদি এনার জানাজা না পড়েন তাহলে এই লাশের চেহারা আপনাকে দেখতে হবে। তো উনি বলেন না, আমি লাশের চেহারাও দেখবো না, আমি জানাজা পড়বো না। কিন্তু ভয় কাজ করতে থাকে রাসেল ভাই, যে এত রাতে এরকম একটা মানুষ মানে ফজরের ওয়াক্তে এসছে, আর আমি যে দরজা, উনি কি করে ওয়াশরুম থেকে আসার পরে আবারও ওনাকে সামনাসামনি পায় এবং ওনাকে একই আর্গুমেন্ট করতে দেখা যায়। তো উনি কি করে, একটা পর্যায়ে চিন্তা করে আমি যে উনি মানে রুমে ঢুকে যাবে দৌড়ে, কিন্তু রুমের তালা দিয়ে আসছে উনি, মোবাইল ফোন সব রুমের ভেতরে, রুমে তালা দেওয়া। তো উনি কি দৌড়ায় যাবে, কিন্তু দৌড়াতে গেলে তালা খুলতে গিয়ে যদি তাকে খট করে মেরে ফেলে। তো উনি এর মধ্যে উজু করে আস্তে আস্তে 5-6 বার ওনার শরীর বন্ধ করে ফেলে আয়াতুল কুরসি পড়ে, কিন্তু তারপরেও তার ভিতরে একটা ভয় থাকে। বলে আমি আপনার লাশের জানাজা পড়বো না। উনি কি করে, একটা দৌড় মারার প্ল্যান করে। ওই লোকটা বলে কই যাবেন। হঠাৎ করে তো হুজুর মানুষ মাথা মানে একটা পর্যায়ে বিরক্ত হয়ে মাথা নিচে তাকাতে তাকাতে, যখন মাথা উঁচুতে তাকায় মানে মাথা উঁচু করে, তখন দেখে যে এই কালো আবহাওয়াটা আস্তে আস্তে করে দিনের বেলা হয়ে যাচ্ছে। তার চারিপাশে খালি কবর আর কবর। তিনি যে এলাকায় ছিলেন, জায়গাটাই কবর। উনি যে এলাকাইতে ছিলেন সেই এলাকায় উনি নাই, মানে স্টেপে স্টেপে কবর। বলে যে আমি প্রতিটা স্টেপ দিব, আমার মনে হয় কবরের উপরেই পাড়া করবে। এই সামনে কবর, পিছনে কবর, আর উনি আমার থেকে 10 গজ সামনে দাঁড়ানো ওই লাশটা নিয়ে। আমি যে এলাকায় ছিলাম সেই এলাকাটায় আমি নাই। মরুভূমির মতো একটা এলাকা, চারিপাশে উঁচু ঢিবির মতো কবর, কবরগুলা চারিপাশে পাথর দিয়ে মার্ক করা, কিন্তু কার কবর কি এটা জানি না। দূর দূরান্তে কিছু গাছ দেখতে পাচ্ছি। আমি এই জায়গাটায় কিভাবে আসি, ওনার কোশ্চেন হচ্ছে এটা। আমি তো এই জায়গায় ছিলামই না। উনিটা মানে উনি বলে যে আমার রীতিমতো আমি আসলে ত্যক্ত হয়ে যাচ্ছি, যে এই জিনিসটা আমি এভাবে ফেস করব, এবং এমন একটা জায়গায় তুরির মধ্যে সেকেন্ডের মধ্যে চলে আসবো যে জায়গাটা একদম অচেনা। তো উনি তারপরও ওই জায়গায় অ্যাডামেন্ট, না আমি আপনার লাশের জানাজা পড়াবো না। উনি কি করলো, যে যা হবার হবে, আল্লাহ তাআলার নাম নিয়ে আমি শরীর বন্ধ করে রাখছি, যদি কোনো ক্ষতি করে আমাকে মেরেও ফেলে, ইটস আপ টু দেম। উনি কি করে, একটা দৌড়ার প্ল্যান করে দৌড়াতে থাকে, অনেকক্ষণ দৌড়াতে থাকে। আসলে দৌড়াতে একটা সময় মাথা মানে হাঁপিয়ে যায়, হাঁপিয়ে মাথা নিচু করে ফেলে। মাথাটা উঁচু করার সাথে সাথে দেখে সে হাইওয়ের সামনে চলে এসছে। সে এমন অবস্থায় দেখে নিজেকে যে সে পাশের এলাকায় চলে আসছে, খুব বেশি দূরেও না, সেখান থেকে মসজিদের দূরত্ব ম্যাক্সিমাম 10 মিনিটের রাস্তা। সে হাইওয়ে ধরে ধরে যে দৌড়াচ্ছিল, যতক্ষণ পর্যন্ত দৌড়াচ্ছিল ততক্ষণ পর্যন্ত সেই সাউন্ডটাই আসছিল, আপনি কি জানাজাটা পড়াবেন না, মানে বারবার কোয়েশ্চেন করছে। আর ওই কনভারসেশনের মাঝখানে একবার ওই লোকটা চটে গেছিল, তখন উনি কিছুক্ষণের জন্য ভয় পেয়ে যায়, কিন্তু তার দৌড়ানোটা এটা বন্ধ করে রাখতে পারে নাই। তো একটা পর্যায়ে সে যখন দেখে যে না, এখন আর শব্দটা আসছে না, সে কি করে আস্তে আস্তে মসজিদের দিকে আগাতে থাকে। রাসেল ভাই, অ্যাজ ইউজুয়াল ঘটনা এরকম যে মসজিদের সামনে যায় সে, মসজিদের সামনে যাওয়ার পর দেখে সেই লোকটা মসজিদের ওই সিঁড়ির পাশে বসে আছে, লাশটাও সিঁড়ির সামনে, এবং তাকে বলছে যে হ্যাঁ, আপনাকে যেতে হলে আমার লাশ পার করে মসজিদে তারপরে যেতে হবে, আপনি যদি আজান দিতে চান। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাকে বলি, আপনি যেভাবেই পারেন এটা আপনাকে করেই যেতে হবে, হয় আপনি জানাজা দেবেন, না হলে আপনার চেহারা দেখতে হবে। তো উনি লাস্ট মোমেন্টে রাজি হয়, হ্যাঁ আমি চেহারা দেখব, আমি এই লাশের চেহারাটা দেখব, আমাকে চেহারা দেখা, তাও আমি জানাজা দিব। তো ওই লোক বলে ঠিক আছে, কাপড় সেই
মুখ থেকে সরানোর পরে সবাই নিশ্চয়ই চিন্তা করছেন যে এই লাশের চেহারাটা হয়তো এই শাহান ভাইয়ের হবে, অথবা হুজুরের হবে। হুজুরের, মানে যে লোকটা এসছে হ্যাঁ, লাশ হ্যাঁ। নিয়ে তার হবে। শাহান ভাই বলে, শাহান ভাই সেটা চিন্তা করছিল, এবং আপনাদের কি চিন্তা সেটা আপনারা কিন্তু অবশ্যই ফেসবুকে লিখে পাঠাবেন, আমরা মানে সে জানতে কি চাই। চিন্তা আদৌ। করেছিল আর আমি ভুল চিন্তা করেছি, আমি যখন শুনেছিলাম আমি ওকে যখন জিজ্ঞেস করেছিলাম আমি ভুল চিন্তা করেছি। তো আমি খুব স্মার্টলি উত্তর দিয়েও দেখছি যে না, আমার উত্তরটা হয়নি। উনি বলল যে, শাহান ভাই বলছে যে আমার কাছে মনেই হচ্ছিল যে এটা হয়তো বা আমার চেহারা হবে, অথবা যে নিয়ে আসছে তার চেহারা হবে। তাই হয় সাধারণত। তাই তো হচ্ছে ঘটনাগুলাতে। যখন লাশের মুখটা থেকে মুড়ানো গিট সরানো হলো, দেখলো এটা তার বন্ধ করে দেবো, এখন ঘটনাটা বন্ধ করে দেবো। হ্যাঁ, তার কারণ দাদার লাশ। তো দাদা জানের লাশ, উনি মারা যান 2004 সালে। কিন্তু দাদার যে লাশ এমনি এই জায়গাটায় এতদিন পরে এই অবস্থায় মরুভূমি ঘুরে এসে দেখবে, এইটা উনি কখনোই চিন্তা করেন নাই, কখনোই ভাবে নাই। অন্য এটা একটা দাদার লাশ জায়গায়, অন্য একটা জায়গায়। তো উনি অ্যাডামেন্ট জানাজা হবে না। তো একটা পর্যায়ে ওই লোকটা যখন তার সাথে হেরে যায়, তখন ওনাকে বলে, কয়েকটা ভালো কথা বলে, যেগুলো আমি রেডিওতে শেয়ার করছি না। ওনাকে বলে যায় এইসব কথাগুলা, এবং লাস্ট মোমেন্টে ওই জায়গাটা ত্যাগ করে। ওকে। এবং এটার পর থেকে উনি তেমন কোনো কিছু আর ফেস করেন নাই, কিন্তু তার ঘটনা অনেক আছে। তার ছোটবেলা থেকে বহু ঘটনা তার মা তার সাথে ফেস করিয়েছে। তার মাই বেশিরভাগ ফেস করেছে তার মা তাকে নিয়ে। তো সেইগুলা সে আমার সাথে শেয়ার করেন নাই, হয়তো শেয়ার করবেন বাংলাদেশে এসে স্টুডিওতেও কিছুটা হয়তো শেয়ার করবে। কিন্তু ওই ঘটনার পরে সে ডিরেক্টলি রুমে চলে যায় এবং শুয়ে পড়ে, অজ্ঞানের মতো শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা, ওই দিন আর ফজরের আজান দেয় নাই, এবং রাতের ভাই আপনি আমাকে মনে করায় দেন নাই ছোট্ট একটা পয়েন্ট, সে ঘরে ঢোকার পর যখন মোবাইল হাতে নেয়, দেখে রাত 2:30। রাইট 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 রাইট। হ্যাঁ, সময়টা তখন আসলে ফজরের ফজরের ওয়াক্তই ছিল না, এবং তার যে ঘুম ভেঙেছিল এটা রেগুলার ফজরের ওয়াক্ত চিন্তা করে। এখন ঘুমের মধ্যে অনেকেই অনেক কিছু চিন্তা করে ফেলে। ঘুমের মধ্যে হ্যাঁ এই সকালবেলা, আমি মাঝে মাঝে রাসেল ভাই এরকম চিন্তা করি, এই সকাল হয়ে গেল, তখন মানে আরে না, তো ঘুম, আমি বিকালে ঘুম দিয়েছি। তো ঘুম থেকে ভাঙার পর তখন এটা তার মাথায় ছিল না। উনি পরবর্তী সময় মোবাইল ফোনে দেখা যায় 2:30 বাজে, ঘটনার লাস্টের দিকে চলে এসেছি, 2:30 বাজে, এবং সে মোটামুটি অজ্ঞানের মতো হয়ে শুয়ে পড়ে। এতটা টায়ার্ড ছিল ওই মুহূর্তে। ওই দিন আর তার ফজরের আজান দেওয়া হয়নি, এবং সকালবেলা মক্তবের স্টুডেন্টদের কেচাকেচিতে চিল্লাচিল্লিতে তার ঘুম ভাঙে। তাকে ঘুম থেকে জাগানোর পর সে কাউকে ঘটনাটা শেয়ার করেন নাই, কিন্তু ওই দিন তার ফজরের আজানটাও দেওয়া হয়নি। তো যাই হোক, হোয়াট এভার, লাস্ট মোমেন্টে পরে ওই জায়গাটা চাকরি ছেড়ে সে এখন মালদ্বীপে অবস্থানরত। এবং সত্যি কথা বলতে রাসেল ভাই, তার এটা একদম নিজের সাথে ঘটা ঘটনা, এবং আরো কিছু ঘটনা তার আছে, সেগুলি পরবর্তী সময় শেয়ার করবে। এটা ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, একটা বিউটিফুল স্টোরি। এবং আমি বিশ্বাস করি, আমি পুরো সময়টা অনেক মন দিয়ে শুনছিলাম, এবং 2বার শুনলাম। আমি একটু আগে একবার শুনেছি, এখন আরো একবার শুনলাম, এবং আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, এবং আশা করছি যে আপনাদের কাছেও ভালো লেগেছে। আমি দেখতে পাচ্ছি যে আমার টুইটার দিয়ে শুরু করি। হ্যাঁ, টুইটারে আমি দেখতে পাচ্ছি যে এমডি সাগর হোসেন লিখেছেন যে আমি মনে করেছিলাম ওর ফ্যামিলির কেউ হবে। অ্যান্ড রাইট, ওকে, তাহলে তো আপনার প্রেডিকশন একদম পুরোপুরি, আপনি যা গেস করেছেন সবকিছু একদম ঠিকঠাক হয়ে গেছে, রাইট। ফারহান শাহরিয়ার লিখেছেন যে আজকে অনেকদিন পর শুনছি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রিপোর্টার স্বাধীন। মসজিদের হুজুরের ঘটনা ভালো লাগছে। ড্রিমলেস সজল লিখেছেন অস্থির স্টোরি। আমাদের ফারহান শাহরিয়ার আমাদের সাথে আছেন। আই লাভ ডটকম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাফিকুল ইসলাম, এবং আমাদের সাথে আছেন ডক্টর আলিফের ফার্স্ট স্টোরিটা নাইস। ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ লালগোলা থেকে তিনি লিখেছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এখন দেখতে পাচ্ছি এমডি আরিফুর রহমান, এবং তিনি লিখেছেন ইস্ট অর ওয়েস্ট, আলিফ ভাইয়ের ঘটনা ইজ দ্য বেস্ট। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই, MNR নাইম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি MH সোহাগ আছেন, জান্নাত মিম
এবং আমাদের সাথে এবং তিনি তার ভাগ্নি ইলাকে নিয়ে শুনছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো আবু নোমান ফয়সাল, আগামীকাল মিড টার্ম পরীক্ষা, তারপরেও মিস করতে চাই না, আমাদের সাথে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি তানভীর আহমেদ, এবং তিনি মণিপুরি পাড়া থেকে শুনছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও ফারহান শাহরিয়ার, খুব ভালো লাগছে। এমডি আরিফুর রহমান অ্যাপ দিয়ে শুনছেন, তার কাছে ইমেলটাও ভালো লেগেছে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই, তার মধ্যে মোহাম্মদ রফিউর রহমান রাহাত, ইমেলটা ভালো ছিল লিখেছেন, আমাদের সাথে আছেন অন্ত মানিক, এবং তিনি লিখেছেন যে খুব ভালো লাগে। মাহমুদুল তামিম আমাদের সাথে আছেন, এবং ইমেলটা অনেক ভালো ছিল, অনেক ভালো লেগেছে জানিয়েছেন আমাদেরকে। আমাদের সাথে আছেন জুনায়েদ আহমেদ জিহাদ, এবং তিনি দেখছেন এই গল্পটা শুনে গা শিউরে উঠছে, খুব সুন্দর একটা গল্প। এটা গল্প না, এটা ঘটনা, এবং এখানে সবকিছুই ঘটনা। শেখ হামিমুর রহমান আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন যে তিনি খুলনাতে আছেন, এইচএসসি এক্সাম দিচ্ছেন, তবুও ভূত এফএম শুনছেন শুক্রবারের সঙ্গী, তাই শুনছি, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার এক্সাম ভালো হোক সেই প্রত্যাশা করি, এবং পড়াশোনাটা ঠিকভাবে করবেন আশা করব। শাহরিয়ার পিয়াল আমাদের সাথে আছেন, লিসনিং ফ্রম রাজশাহী। শান্তা ইসলাম, ইমেলটা ভালো লেগেছে সেটা জানিয়েছেন, আমাদের সাথে আছেন। ফারহান আমাদের সাথে আছেন, আরো অনেকেই, এবং আমাদের সাথে আছেন আবু নোমান সহ, এলসি রনি সহ আরো অনেকেই। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে এখানে আছেন, এবং যারা আমাদেরকে টুইটারে এসে যোগ দিয়েছেন এবং আমাদেরকে লিখছেন কোনটা কেমন লেগেছে। আমাদের সাথে রেডিও ফুর্তির যে ভূত এফএমের যে পেজটা, সেই ভূত এফএমের পেজে আপনারা অনেকে লিখছেন, আমি একটু দেখি যে কে কি বলছেন সেখানে। আমাদের সাথে ফাহাদ হোসেন রাহতাল, তিনি আছেন ইউএই থেকে শুনছেন তিনি, এবং নেক্সট সপ্তাহে কিছু ঘটনা পাঠাতে চান অফকোর্স, এবং আশা করছি যে আপনার ঘটনাগুলো অনেক ভালো হবে। মুজাহিদ কবির আমাদের সাথে আছেন, লিখেছেন অসম। জিতন হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেবব্রত রয়, দেবব্রত আমাদের সাথে আছেন। রোমান আকন প্রিন্স আমাদের সাথে আছেন। ইউনুস আলী সোহাগ আছেন আমাদের সাথে। শুভন, এছাড়াও এমডি মুরসালিন আহমেদ জয় আমাদের সাথে আছেন। এইচএসসি এক্সাম আলিফ ভাইয়া বেস্ট। অপূর্ব আহমেদ সৈকত, ইমেলটা অনেক ভালো লাগলো। মুরসালিন আহমেদ আমাদের সাথে আছেন সাভার থেকে। জাহিদ আহমেদ তুষার আমাদের সাথে আছেন, জামালপুর থেকে শুনছেন। সাইফুল্লাহ শিবলু আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এবং তিনি বলেছেন যে আলিফ ভাই আমি ঘটনাটা মনে করছিলাম যে ইমাম সাহেবের লাশ হবে। হ্যাঁ, আহমেদ নাজির আমাদের সাথে আছেন। ডক্টর আলী অল টাইম জোস ঘটনা নিয়ে আসেন, এবং তিনি বগুড়া থেকে লিখছেন। জিসান হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আশিক রহমান, এবং তিনি শুনছেন আমাদেরকে সৌদি আরব থেকে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাকিবুল ইসলাম, লাইভ শুনে অনেক ভালো লাগে। শুভ বৈদ্য আমাদের সাথে আছেন। তাওহিদ কবির আমাদের সাথে আছেন। জুয়েল রানা আমাদের সাথে আছেন। আলিফ ভাইয়ের সুন্দর ঘটনা বলেন আলিফ ভাই, এবং দরগাতলা থেকে তিনি শুনছেন। আব্দুল্লাহ হিমু নড়াইল থেকে আমাদের সাথে আছেন। মনজুরুল ইসলাম আছেন, এবং তিনি বলছেন আই থট ইট ওয়াজ, আচ্ছা কার বডি এটা, আচ্ছা তার ফ্যামিলি মেম্বারের, আচ্ছা জীবিত কোনো ফ্যামিলি মেম্বারের ভেবেছিলেন, বাট সেটা হয়নি, এবং তার কাছে খুব মজা লেগেছে। গ্রেট শাকিল আমাদের সাথে আছেন। অ্যান্থনি স্মিথ আমাদের সাথে আছেন। হুজুরের ঘটনাটা অসম্ভব চমৎকার। শিপন সরকার আমাদের সাথে আছেন। আব্দুল্লাহ আল বশির আমাদের সাথে আছেন আমাদের, এবং তিনি বলছেন আলিফ ভাই মানেই ভূত এফএম হারিয়ে যায় ভূতের জগতে। ওকে, নীরব রহমান আমাদের সাথে আছেন। অনেকদিন পর ভূত এফএম আবারও প্রাণ পেল। এমডি নাসির বিমন আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন আমি আইডিয়া করেছিলাম ইমাম সাহেব হবেন। আমাদের সাথে আছেন মোহাম্মদ সেলিম রেজা, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শারিয়া ইসলাম মুবিন, আমাদের সাথে আছেন রেদওয়ান ইসলাম শাওন। এছাড়াও এমডি তারিক বিশ্বাস আমাদের সাথে আছেন। জান পাখি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন এমডি রশিদুল ইসলাম। তশফিকুল নবী আমাদের সাথে আছেন। কালকে এইচএসসি এক্সাম, তাও তিনি শুনছেন এবং অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সাথে আছেন এমডি নাইমুর রহমান, চিটাগং থেকে তিনি শুনছেন।
মেহেদি আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে তিনি বলেন, ইস মিস করলাম আজকে মিস করাটা ঠিক হয়নি, আজকে আপনি অনেক কিছুই মিস করে ফেলছেন। মাহফুজ তুষার আমাদের সাথে আছেন, 27 জন মিলে তারা শুনছেন। আপনাদের 27 জনকে অনেক অনেক শুভেচ্ছা পুত্রের। আহমেদ জাহিদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি কিলার বয়, আব্দুল্লাহ আল বশির, আশিক দেওয়ানা আছেন, নীল অরণ্য আছেন, এমডি মোজাম্মেল আছেন, এমডি আব্দুল্লাহ সাইফ, আমি ফাহিম আছেন, সাইফ ইকবাল সামি আছেন, সজীব আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি আবির মাহমুদ। খুবই দুঃখিত যে এখন পর্যন্ত মাত্র 1 মিনিট আগে যারা কমেন্ট করেছেন সেগুলো পড়ে শেষ করতে পারছি না, আরো অনেকে তো কমেন্ট করেছেনই এবং লিখছেনও। ভাল লাগছে। মাহমুদুল শাওন আমাদের সাথে আছেন, এস নাইম আমাদের সাথে আছেন, আপন আরজে ওমান থেকে শুনছেন, আর রাসেল হোসাইন আমাদের সাথে আছেন, পাবনা থেকে শুনছেন, এমবি সুমন আছেন আমাদের সঙ্গে আছেন সাইফুল্লাহ শিবলু আছেন, অর্ণব হাসান ইমরান আছেন আমাদের সঙ্গে, জাহিদ হাসান, আহমেদ তুষার সহ আরো অনেকে। রেডিও কুর্তি যে পেজটা, সেই পেজে আমি দেখতে পাচ্ছি অনেকে লিখছেন এবং সেটাও না পড়লেই না, একদমই পড়তেই হবে আমাকে। এবং সেখানে অনেকেই আছেন, যেমন আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে এই মুহূর্তে যোগ দিয়েছেন আমাদের সাথে বিশাল বৈরাগী রাজবীর, এবং তিনি বলছেন আলিফ ভাইয়ের ঘটনাটা ভালো ছিল, এই যে এক্সাম দিচ্ছেন তিনি এবং শুনছেন আমাদেরকে। আমাদের সাথে আছেন পুয়াদ, উত্তরা থেকে শুনছেন তিনি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তানবীর আহমেদ প্রান্ত, রাজশাহী থেকে শুনছেন। তারেক হুসাইন আমাদের সাথে আছেন তাহমিদ হাসান জীবন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, মেহেদি হাসান সানি, এমডি আনোয়ার মোর্শেদ আমাদের সাথে আছেন, শহীদুল ইসলাম আমাদের সাথে আছেন, জিফরান আহমেদ সকাল আমাদের সাথে আছেন, আব্দুল্লাহ আল ফাহিম আমাদের সাথে আছেন, রিফাত খান আমাদের সাথে আছেন, স্টাইলিশ সামি, এছাড়াও সিয়াম আহমেদ তন্ময় আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, ইস্তিয়াম আহমেদ সুমন, স্টার রাজু আমাদের সাথে আছেন, বিশাল আমাদের সাথে আছেন মোহাম্মদ তিফাত আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও ডিএক্স রনি, ইমন চৌধুরী আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও পিউল আমাদের সাথে আছেন, রাফেল চৌধুরী, শিহাব আহমেদ টিপু আমাদের সাথে আছেন, আরমান হোসাইন ফারহাদ আমাদের সাথে আছেন, সেলিম হোসাইন রাজ আমাদের সাথে আছেন, সাদমান রিয়াজ আমাদের সাথে আছেন, মাইশা আলিফ কুরাইশি আমাদের সাথে আছেন, আরো অনেকে আমাদের সাথে আছেন। এখন যেটা করব সেটা হচ্ছে যে আবারও একটু ঘটনায় যাব এবং ঘটনার পরে আবারও ফিরে আসবো আপনারা যা লিখছেন সেগুলো নিয়ে। এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব এবং আপনার আগে বলবেন কি আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। জি, এখন আপনাদের সাথে আমি যে পেজটা শেয়ার করব, এটা আমার আঙ্কেলের সাথে ঘটে গিয়েছিল, তার লাইফে একটা ভয়ানক ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল মুম্বাইয়ের একটা ট্রেনে। হ্যাঁ, সে প্রায় সময় আমরা 3টা ঘটনা শুনেছি, আমরা লাস্টের ঘটনা দিয়ে শুরু করি। হ্যাঁ, এই ঘটনাটা হচ্ছে আমার মানে ফ্রেন্ডের আঙ্কেলের সাথে ঘটেছে। এই ঘটনাটা ঘটেছিল হচ্ছে ঢাকার বাইরে। সে তার নতুন জবে সে পোস্টিং ওখানে হয়। তো সেখানে যাওয়ার পরে সে তাকে অফিসার্স ডরমেটরিতে সে থাকতে দেওয়া হয়। তো সেখানে তার একজন রুম পার্টনার ছিল, তার নাম ছিল আদিল ভাই। তো তার সাথে অফিসের অনেকেই থাকতে চাইতো না, কারণ মানে সে অস্বাভাবিক কিছু আচরণ করতো রাতের বেলা। যেমন রাত 2টা-2:30 বাজে সে মোমবাতি জ্বালিয়ে মাটিতে বসে মানে উল্টাপাল্টা অনেক কি সব জানি বলতো, মানে অনেকে এটা বুঝতো না তার সাথে যারা থাকতো। তো এইসব দেখে তার সাথে অনেকেই থাকতে চাইতো না, সবাই বলতো সে নাকি জিন আনাতে পারতো আর কি রুমের ভিতরে। তো এই বিষয়টা আমার আঙ্কেল যখন জানতে পারে, তো সে একটু আতঙ্কিতই ছিল। তো তার সামনে সে কখনো এই টাইপের কোনো কিছু করেনি, কিন্তু মানে রাত 2টা-2:30 দিকে মাঝে মাঝে তার কাছে ম্যাচ চাইতো, তাকে অনেক সাউন্ড করতো রুমের মধ্যে, তার ডিস্টার্ব ফিল হতো। তো সে চিন্তা করলো সে রুমটা ছেড়ে দিবে। তো সে রুম ছাড়ার আগে সে 3 দিনের ছুটিতে ঢাকায় আসছিল। তো ঢাকা থেকে ছুটি কাটিয়ে সে যখন অফিসে ব্যাক করলো, সে জানতে পারে
যে আদিল ভাই 1 সপ্তাহ ছুটিতে ঢাকার বাইরে গেছে, মানে ঢাকার বাইরে বলতে মানে তার বাড়িতে গেছে আর কি। তো এটা জানার পরে আমার আঙ্কেল মানে ডিসিশন নিল যে আদিল ভাই যেহেতু নাই, তো এখন রুম চেঞ্জ করবে না, সে ফিরলে সে তখন রুমটা চেঞ্জ করবে। তো 2 দিন পরে রাতের বেলা সে ঘুমাচ্ছিল, তো সকালবেলা উঠে সে দেখতে পেলো আদিল ভাইয়ের বেডের মানে তোষক চাদর গুলো জড়ো করে মানে গেটের সামনে রাখা। তো সকালবেলা সে এই জিনিসটা যখন দেখলো, সে তখন একটু অবাক হলো এবং ভয়ও পেলো যে রুমে তো কেউ তখন ছিল না, সে বাদে গেট লাগানো ছিল ভিতর থেকে, তো এই জিনিসটা কে করলো। তো এই ব্যাপারটা সে কারোর সাথে তখন শেয়ার করেনি। তো ওই দিন আর কারোর সাথে শেয়ার করেনি। তো ওই দিন রাতের বেলায় সে যখন ঘুমালো, তখন সে একটা রাত 2টা-2:30টার দিকে একটা সাউন্ড পেলো, মানে গোঙানি টাইপের একটা সাউন্ড। আদিল ভাই এই সাউন্ডটা মাঝে মাঝে করতো রুমের ভিতর। আচ্ছা। তো এই সাউন্ডটা পাওয়ার পরে সে ঘুম থেকে উঠলো। ওঠার পরে তার পায়ের দিক সামনে তার চোখ গেল, সে দেখতে পেল সেম আদিল ভাইয়ের মতোই চেহারার একটা লোক, বিভৎস চেহারা তার, কিন্তু সেম আদিল ভাইয়ের মতোই দেখতে। সে বসে আছে পায়ের কাছে। তো এই বিষয়টা দেখে সে ফার্স্ট অবাক হলো এবং তাকে ভয় পেয়ে তাকে বললো যে আপনি রুমে আসলেন কিভাবে, গেট তো লাগানো ছিল। তো এটা বলে সে দৌড় দিয়ে গেট খুলে রুম থেকে বের হয়ে গেল। আচ্ছা। তো বের হয়ে যাওয়ার পরে তার বাকি আর আশেপাশে আরো কলিগরা যারা ছিল তাদেরকে বললো যে আদিল ভাই রুমের মধ্যে দেখলাম গেট তো লাগানো, অদ্ভুত টাইপের একটা ব্যাপার। তো দারোয়ান এদেরকেও জিজ্ঞেস করলো, যারা গার্ড ছিল অফিসে, তারা বললো যে তাকে তো ভিতরে ঢুকতে কেউ দেখেনি। তো পুরো অফিসে তারা খোঁজা হলো কিন্তু পাওয়া গেল না। তো সে তার পরের দিন ভোরবেলা সকালে আদিল ভাইয়ের বাসায় ফোন দিল। তো বাসায় ফোন দেওয়ার পরে তার ওয়াইফ যেটা বললো যে সে অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি। আচ্ছা। তো সেদিন বিকেলের দিকে নিউজ আসলো আদিল ভাই মারা গেছে। সে এখন এই দুনিয়াতে বেঁচে নেই। এই ব্যাপারটা শোনার পরে সে অনেক ভয় পেয়ে গেল। আর এটাই মানে ওই দিন কাকে দেখেছিল এবং কি ছিল সেটা, কে ছিল, এখনো আঙ্কেল ব্যাপারটা বুঝতে পারছে না। এটার কোনো ব্যাখ্যা তার কাছে নেই। এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আর একটা ঘটনা শুনলাম এবং এখন যেটা করব সেটা হচ্ছে আবারও ডক্টর আলিফের কাছে আমরা একটু ফিরে যেতে চাই এবং তার কাছ থেকে তার সেকেন্ড ঘটনাটা আমরা এখন শুনে আসতে চাই এবং আশা করছি যে এই ঘটনাটাও আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি আমাদের কি ঘটনাটি। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের ঘটনা। আসলে 2008 সালের পর থেকে ও আসলে পড়াশোনা তেমন কন্টিনিউ করতে পারেনি ওর বাবা মারা যাওয়ার পর। তো ফ্যামিলির সব ভার ওর উপরে চলে আসে। তো ওর বাবার একটা ব্যবসা ছিল, সেটা মানে কলকাতা থেকে জিনিসপত্র নিয়ে এসে বাংলাদেশে নিয়ে আসতো আর কি। তো যশোর বর্ডারের সাথে কানেকশন, যশোর বর্ডার থেকে তো জিনিসপত্র আসতে লাগে, তো ওকে যশোর যেতে হতো প্রায় সময়। তো ওর যে খালা, ওর যে মা ছিল, সেই মার দুঃসম্পর্কের আত্মীয় বাসায় এসে যশোরে প্রায় সময় যে উঠতো আর কি। কোন এলাকায় উত্তর যশোরে সেটা আজকে আর করছি না, 2010-এর ঘটনা। আচ্ছা। তো সেই বাসাটাতে প্রতি মাসেই তাকে যেতে হতো, কারণ জিনিসপত্র সব আসতো হচ্ছে আপনার ওই যশোরে, এবং তার ওখানে একটা গোডাউন ভাড়া করা ছিল, সেখানে সে সব জিনিসপত্র রাখতো এবং একটা পর্যায়ে স্টেপ বাই স্টেপ ঢাকায় জিনিসপত্রগুলো নিয়ে আসতে হতো। তো ও যেহেতু এখানে 2-3 দিন থাকতো এবং থাকতেই হতো, মাস্ট থাকতে হতো। তো সেখানে থেকে জিনিসপত্রগুলো কমপ্লিট করে ঢাকায় চলে আসতো। ওর রুটিন এরকম ছিল যে ঢাকা থেকে যশোর যাবে, যশোরে থেকে কন্ট্যাক্ট করে সবকিছু গোডাউনে নামিয়ে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফলো করে আবার 3 দিন পর ঢাকা ব্যাক করে চলে আসা। আচ্ছা। ওই বাসাটাই থাকতে হতো তাকে, কারণ হোটেলে থেকে থেকে প্রতি মাসে 3 দিন দরকার কি ওর, ও যেহেতু পরিচিত বাসা আছে। তো ওই বাসায় গেলে দেখা যায় যে আদৌ সম্পর্কের আত্মীয় ছিল তার, আবার উনি আবার মানে ওনার ওয়াইফ ওই বাসাটা চালাতো। 2010 ওই মুহূর্তে উনি বেঁচে ছিলেন না।
তো ওনার ওয়াইফের বয়স ছিল প্রায় 72, ওনার দুই ছেলে ছিল, একসাথে থাকতো আর কি। তো 3 তলা বাসা, 3 তলা 2টা ফ্ল্যাট। সেই 2টো ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাটে উনি গেলে থাকতো। একটা ফ্ল্যাট বলতে 2টা রুম আর কি। আচ্ছা। সাথে একটা ওয়াশরুম আছে, একটা রান্নাঘর আছে, আর পাশে একটা রুম ছিল, সেইটা আবার গোডাউন হিসেবে আরেকজনকে ভাড়া দেওয়া ছিল। আচ্ছা। তো ওই গোডাউন তার একদম তো পাশের রুমে আর কি, আর 4 তলার ছাদ ছিল। তো উনি গেলে 3 তলায় উঠতেন। তো সেদিন রাসেল ভাই অনেক বৃষ্টি হচ্ছে রাস্তায় যাওয়ার পথে, এবং টিকিট না পাওয়ার কারণে নন এসি বাসে যেতে হয়েছিল। তো নন এসি বাসের টাইম ছিল দুপুরবেলা। তো ও পৌঁছে হচ্ছে সন্ধ্যার দিকে, 12টার বাস ছিল, ও পৌঁছেছে ঠিক বিকাল 5:30 6টার দিকে। 6টার দিকে পৌঁছে যায়, পরে বাসে থাকা অবস্থায় বৃষ্টি নামে এবং ভালো ঝড় হতে থাকে। গরমকালে তো এরকম সময়ের তো ভালো ঝড় হয়। ঝড়ের এক পর্যায়ে যখন সে বাস থেকে নামে তখনও বৃষ্টি হচ্ছে, তো এটা সেদে যে আশ্রয় নেয়। তো ওই মুহূর্তে আকাশে মেঘ চমকাচ্ছিল এবং অন্ধকারই ছিল, প্রায় মেঘাচ্ছন্নই ছিল। আচ্ছা। তো সে রিক্সা করে, আসলে আপনি ঘটনাটা শোনেন নাই আমার কাছ থেকে, এটা যেহেতু শোনেন নাই আপনাকে বলি একটু শুনতে। তো কি করে রিক্সা নিয়ে চলে যায় এলাকাতে, ওই এলাকাতে বাসায় যে উঠে। তো ইলেকট্রিসিটি ছিল না, ঝড় হয়েছে স্বাভাবিক ভাবে, মফস্বল এলাকায় ইলেকট্রিসিটি না থাকাটাই স্বাভাবিক। তো ও বাসায় যায়, বাসায় পৌঁছানোর পর অন্ধকার, তখন মাগরিবের আজান হয়ে গেছে। বাসায় পৌঁছানোর পরে নিচে জাস্ট রিক্সা ভাড়াটা দিয়ে ঢুকে এমন সময় দেখে ওই বাসায় গেলে নর্মালি ওকে তার প্রত্যেকটা ছোট্ট কাজের মেয়ে, সে মেয়েটার বয়স 12 কি 13 বছর হবে। তো দোতলায় উনি যে ওনার মার খালা হয় হিসাবে সম্পর্কে, তো উনিও আসলে ভুলে ভালে খালাম্মাই ডাকতো। আচ্ছা। ও মানে আমার ফ্রেন্ডটা ওই খালাম্মাই ডাকতো। আচ্ছা। ও ওই রিলেশনটা ওরকম ভাবে মেনটেন করে বলতো না। তো খালাম্মা বলতো, তো বলতো যে আমি দোতলায় দেখা করে যাই সবসময়, তো নক করবো। তো নিচেই মেয়েটা দাঁড়ায় আছে, এবং এই জগতে আসলে ওই মুহূর্তে 2010 সালে 8 থেকে 9 বছর আগে কুপি নিয়ে দাঁড়ায় আছে রাসেল ভাই। খুব অদ্ভুত, কুপি নিয়ে দাঁড়ায়। এই সময় যেটা দেখা যায় না। উনি ও মানে এটা ওই চিন্তা, ওই মুহূর্তে চিন্তা করতে করতে এক পর্যায়ে মেয়েটাকে বলে, এই কিরে কুপি কেন, চার্জ লাইট নাই? তো ওই মেয়েটা কোনো উত্তর দেয় না। আচ্ছা। তো মেয়েটা বলে যে আসেন, এতটুকুই বলে, এবং সিঁড়ি দিয়ে মেয়েটা উঠতে থাকে। তো মেয়েটার শরীরটা একদম অসাড় অবস্থা, মেয়েটা কি হাঁটতে পারে না নাকি। লাস্ট 2 বছর ধরে মেয়েটাকে দেখতেছে এই বাসায়, তখন মেয়েটা আরো ছোট ছিল, এখন 12 বছর বয়স। তো এই মেয়েটা হাঁটতে পারছে না, উপরে উঠছে সিঁড়ি দিয়ে, মনে হয় উঠতে পারছে না। বলে কি রে, তোর শরীর খারাপ নাকি? তো কোনো উত্তর দেয় না। আচ্ছা। বলে যে খালাম্মা কোথায়, ওইটারও কোনো উত্তর নাই। বলে যে কারেন্ট কখন গেছে, এইটারও কোনো উত্তর নাই। চুপ করে। তো আরো কয়েকবার জিজ্ঞেস করলো, কি তোর শরীর খারাপ? একটা পর্যায়ে না পারতে এরকম একটা উত্তর আসে, না শরীর খারাপ না। না। আচ্ছা। তো সিঁড়ি দিয়ে উঠে ওই মেয়েটা ওই কুপির আলোতে, ও বলে যে কুপির আলো মোবাইল আলোর থেকে বেশি। তো মোবাইলও আলো মানে ছেড়ে রাখছো, আর কুপি নিয়ে মেয়েটা ওকে 3 তলায় উঠায় দেয় ফ্ল্যাটে। উঠাই দিয়ে ও মানে ওয়াশরুমে চলে যায়, কারণ অনেকক্ষণ ধরে বাসে ছিল, ওয়াশরুমে যাওয়া হয় নাই। তো ঢুকেই ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে প্রায় 5-7 মিনিট পর বের হওয়ার পরে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই খাওয়ার টেবিলে চোখ পড়ে। খাওয়ার টেবিলে আপনার রকমারি খাওয়া সাজানো। এরকম কখনো হয় নাই যে আসার পরপরই মানে খাওয়া হয় নাই, আর খাওয়া মানে নর্মালি খাওয়া দাওয়া হয় আর কি। তো বাসায় ইলেকট্রিসিটি নেই, এত আয়োজন, টেবিল ভর্তি খাওয়া দাওয়া। তো যেহেতু ক্ষুধার্ত ছিল, মেয়েটা খাওয়াটাও রেখে গেছে মনে করে সবগুলা খাওয়া খায়, মোটামুটি খাওয়া খায়, সব খেতে পারে না, মানে বিরিয়ানি এই সেই। আর বাসায় এত এলাহি কাণ্ড, কিন্তু একটা মানুষের মুভমেন্ট দেখলাম না। ওই সময় তখন সন্ধ্যা 7টা 7:30 বাজে, ইলেকট্রিসিটি তখন নাই। তো ভাবছিল যে নিচে দোতলায় যে নক করবে, তো বলে যে না একটু রেস্ট নিয়ে নেক্সট কিছুক্ষণ পর, কারণ ওকে যেতে হবে ওর গোডাউনে। তো ও কি করলো যে 8টার দিকে বের হবে, একবারে একটু রেস্ট নিয়ে যাই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়, কারণ দুপুরে খাওয়া হয় নাই। আর জ্যামে ছিল অনেকক্ষণ, বেশ শরীর খারাপ, মানে এক্সস্টেড ছিল, প্রায় ঘন্টাখানেক ঘুমাতে ঘুমাতে 9টা বেজে রাত। ওর প্ল্যান ছিল 8টায় বের হবে, কিন্তু তখন বাজে রাত 9টা। তো উপরে মানে উঠে দেখে যে ওই খাওয়া দাওয়া ওই জায়গায় ভরে পড়ে আছে। ও নিচে যায়, দোতলা নক করে, তো দোতলা থেকে কোনো সারা শব্দ নাই। আচ্ছা। তো নিচে নামতেই ওই ভাড়াটিয়া, ওই এতদিন ধরে আসতেছে, লাস্ট 2 বছর ধরে ওইখানে, মানে লোকজন দেখলেই বুঝে যে না এটা এই বাসার মানুষ। তো
তো ও দেখে যায় ভাড়াটিয়ারা নিচতলায় ঢুকতেছে, ও বের হয়ে যায়, আশেপাশে কাজকর্ম শেষ করে আবার রাত্রেবেলা ঠিক 10টায় ব্যাক করে। আচ্ছা। ওর প্রোডাক্ট চলে আসে ইন্ডিয়া থেকে, তো ওইগুলি দেখে টেকে চেক করে বাসায় আসে, 10টার দিকে ঢুকবে। আমারও দোতলা হয়ে যখন উপর উঠতে যায় তখন সে দোতলা আমার নক করে। হুম। কিন্তু দোতলাতে কোনো সারা শব্দ নাই, কোনো নকের কোনো রিপ্লাই নেই। প্রায় 2 মিনিট একটা 1 মিনিটের মধ্যে নক করলে মোটামুটি মানুষজন দরজা খুলে ফেলে। 2 মিনিট 3 মিনিট হয়ে যাচ্ছে, কোনো দরজা নক করে। তো একটা পর্যায়ে ফেড আপে উপরে উঠে যায়, মনে হয় কেউ নাই, হয়তো বা ভিতরে আসছে, হয়তো শুনতে পাচ্ছে না। তো 3 তলায় যায়, 3 তলায় ঘুমে ঢুকতে দেখে খাওয়া আবারও গোছানো, খাওয়া দাওয়া একদম টেবিল ভর্তি খাওয়া দাওয়া। তো চিন্তা করতে থাকে, এত ফাংশন, এত বড় ফাংশন, এত আরামের খাওয়া, এত মজার খাওয়া, তাহলে বাসায় তো চিৎকার চেঁচামেচি থাকার কথা। এর মধ্যে ইলেকট্রিসিটি চলে এসছে, চিৎকার চেঁচামেচি থাকার কথা, কিন্তু কোনো চিৎকার মানে কোনো মানুষজনই নাই। কিন্তু এত খাওয়া দাওয়া, ও খেয়ে ফেলে। আসলে খাওয়া দাওয়া করার পরে ওর একটা পর্যায়ে তন্দ্রা চলে আসে, খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তো মোবাইল ফোন তখন জাবার যুগ, মোবাইল ফোন মানে এখন যেরকম স্মার্টফোন, ওই সময় স্মার্টফোন ছিল না, জাভা ছিল। হ্যাঁ। মোবাইল ফোন নকিয়া ছিল, ওর একটা মোবাইল ফোন নকিয়া। তো ইউজ করতে করতে রাত্রে 12টা বাজে তন্দ্রা আসার পর ঘুমায় যায়। হঠাৎ করে, এটা কিন্তু রাসেল ভাই দীর্ঘদিন যাবৎ প্ল্যান কোনো ঘটনা না, এটা ওই দিন পৌঁছানোর পরের ঘটনা। হঠাৎ করে রাতে ঘুম ভাঙে, কে জানি ওর কাঁধ ধরে ওই ফ্ল্যাটে খালি ও একা, কাঁধ ধরে কান্দে। টান মানে কি, কাঁধ ধরে ডাকার জন্য যেরকম হাতে ঝাঁকানি যা, ওর কাঁধ ধরে ঝাঁকাচ্ছে। ও উঠে দেখে কেউ নাই, কিন্তু উঠার সাথে সাথে দেখে যে দরজা নক করছে কেটা। বললে এত রাত্রে ঘড়ির মোবাইল ফোন দেখে, ঘড়ির কাটায় তখন রাত বাজে 1:30। ওয়াশরুমে একটু মুখটা ধুয়ে দরজাটা খুলতে যাবে না, দরজাটা আগে খুলুক, দেখে কে আসছে। দরজাটা খুলে দেখে সেই মেয়েটা কুপি নিয়ে দাঁড়ানো, যাকে দেখেছিল সন্ধ্যার সময়। কুপিনি সন্ধ্যার সময় যাকে দেখছিল, বিকালে না, সন্ধ্যায়। এবং কুপি নিয়ে দাঁড়ানো। তো এরকম ভাবে বলছে যে, খালাম্মা আপনার সাথে দেখা করতে চায়, আপনি আসেন। বলে যে, তো এখন অনেক হয়েছে, তোমার খালাম্মারে বলে সকালে দেখা করো। বলে না, না এর যে বলে যে না যে বললো, মনে পুরো বিল্ডিংটা কেঁপে উঠছে, এত জোরে না, না আপনি এখন আমার সাথে আসবেন। তো একটু রীতিমতো বিরক্ত হয়ে যায়, এত রাত্রেবেলা দেখা করতে চাইছেন। তো ও কি করে, দরজা লাগে, নিচে নামবে প্ল্যানিং করতেছে, যে মেয়েটা উঠে ছাদের দিকে। এই কই যাও তুমি, নিচে আয়, তুই কই যাস, নিচে যা, নিচে নাম। বলে খালাম্মা উপরে আসেন। ও ছাদে যায় ওই মেয়েটার সাথে। ছাদে যাওয়ার পরে ছাদের মাঝখান পর্যন্ত চলে যায়, তখন বলে যে ওই যে খালাম্মা দাঁড়ায় আছে, খালাম্মার সাথে দেখা কর। ও যাবে এমন সময় পিছনে তাকায় দেখে মেয়েটাও নিচে চলে গেছে, মেয়েটা নাই ওই জায়গাটাই, আর নাই। ওই সামনে যায়, সামনে যাওয়ার পরে আসলেই সেই মহিলা, সেই ভদ্র মহিলা ওই জায়গায় দাঁড়ানো, এবং জিজ্ঞেস করলো, কি রে বাবা, কেমন আছো তুমি, তোমার বাবা কেমন আছে? ফার্স্টেই গলদ, তোমার বাবা মারা গেছে আরো 2 বছর, 3-4 বছর আগে। বাবা কেমন আছে, তোমার বাসার সবাই ভালো, তোমার মা ভালো? তো ও একটা পর্যায়ে স্টান্ড হয়ে যায়, কাহিনী কি, যে ওর বাবা কেমন আছে? তোমার তো খালু বাসায় নাই, এই জন্য তোমাকে উপরে আসতে বললাম, আমি অনেকক্ষণ ধরে তার অপেক্ষা করছি। খালু বাসায় নাই মানে কি, মানে কিরকম না, হ্যাঁ, ওনার হাজবেন্ড তো মারা গেছে। তো ও খুব ভরকে যায়। তো ও একটা পর্যায়ে মাথার ঘাম টাম ছুটতে থাকে। তো বলে যে, আমি কনভারসেশনটা শেষ করার জন্য তাড়াতাড়ি উতলা হয়ে যাই, আমি নিচে নেমে যাব। আমি বলতে থাকি বারবার, খালাম্মা আমি এখন শুয়ে পড়ি, আমার সকালবেলা কাজ আছে, আমার মালগুলা তুলতে হবে ট্রাকে, ঢাকায় পাঠাবো, আমি চলে যাই নিচে। ওই মহিলা ওকে আসতে দিচ্ছে না, এবং ওর কথার কোনো রিপ্লাই দিচ্ছে না। উনি যাবতীয় কথা বলছে, ওনার গ্রামের বাড়ির কথা, ওনার গ্রামের বাড়ির সাতক্ষীরা, সেখানকার কথা, সেখানকার ঘটনা বলতেছে। কাহিনী কি উনি থামতেছে না কেন? উনি কি আমার কথা শুনতেছে না, নাকি আমি ওনার কথা ভুল শুনতেছি? একটা পর্যায়ে বলে, তোমার আব্বাকে বইলো আমার কাছে দেখা করতে, আমি অনেক দিন যাবত তার জন্য অপেক্ষা করতেছি, আমি ওনার কাছ থেকে কিছু টাকা পয়সা পাই, এই জিনিসটা একটু আমার বাবাকে জানানো দরকার। যে বাবা মারা, ও বুঝে গেছে যে এখন যেটা হচ্ছে
সবকিছু আশাবাদী। সব কিছু হচ্ছে ওর লাইফ, মানে এগুলি সব ফেক, এগুলি কিচ্ছু না, আমাকে এখন দৌড়াতে হবে। ও দৌড়ে বাসার নিচে চলে যায়, নিচ থেকে রিক্সা নেয়, রাত্রে 1:30টার সময় একটা রিক্সা পায়, রিক্সা নিয়ে কোনো মতে এখন রাত 1:30 মানে তখন ভয়, ডাকাতের কি ভয়, তখন আর এসবের ভয় না, প্যারানর্মাল ভয় না। রাত্রেবেলা অন্ধকার মফস্বল এরিয়াতে রাত্রে 1:30টায় ওইখানে হাইওয়ে অনেক রাত, মানে অনেক ভয়াবহ রাত। 2010 বললেও কি, আপনি এখন যারা থাকে তারা দেখুক না রাত্রে 1:30টায় বের হয়। সেটাই। তো উনি কোনো মতে ওনার গোডাউন পর্যন্ত যায়, দরজা অনেকক্ষণ ধাক্কানোর পরে ওনার গোডাউনের লোকজন খুলে উনি গোডাউনে দিন রাত কাটান। পরের দিন সকালবেলা বাসায় যায়, কারণ ব্যাগ বাসায়, এই ব্যাগের ভিতরে মানি ব্যাগ টানি ব্যাগ সব। তো ওকে তো কয়েকদিন চলতে, মানে মানি ঢাকায় ব্যাগ করতে হলে তো মানি ব্যাগ লাগবে, তো ওর জিনিসপত্রগুলো আনতে যায়, এমন সময় দরজা অনেকক্ষণ নক করে, তখন সকাল 10টা 11টা বাজে। অনেকক্ষণ নক করার পরে পাশের ফ্ল্যাট থেকে এক লোক আসে। পাশের ফ্ল্যাট থেকে লোক এসে বলে যে, কি ব্যাপার ভাই, আপনি দরজা নক করতেছেন কেন? বলে যে, খালাম্মা কোথায়, খালাম্মার সাথে আমার তো দেখা করা দরকার, কালকে রাত্রেবেলা ছাদে কথা হলো। ওই লোকটা তখন মাথা চুলকে, ছাদে কথা হলো মানে কি? বলে, খালাম্মার সাথে তো দেখা করা দরকার, উনি রাত্রেবেলা কথা বললো, কি বললো বুঝি নাই, উল্টা পাল্টা, এখন একটু কথাবার্তা বলে যাই, দরজা নক করতেছে, কেউ খুলতেছে না। বলে, কি বলে না বলতে হবে, উনি তো 25 দিন আগে মারা গেছেন। ওনার ছেলেরা কয়দিন আগে ওনার কবর জিয়ারত করতে সাতক্ষীরায় গেছে। আর উনি ওনার সাথে কথা হচ্ছিল। হ্যাঁ, পাশের আর যেই লোকটা দায়িত্বরত ছিল ওই লোকটা হচ্ছে ওই মহিলার ভাই। বলে, ও তো মারা গেছে সাতক্ষীরাতে, ওনার ছেলেরা কয়েকদিন আগে আবার আপনি কবে আসেন? বলে, আমি গতকালকে। আসলে আপনার আসার 2-3 দিন আগে ওই সাতক্ষীরাতে গেছে কবর জিয়ারত করার জন্য। তো ওর মাথাটা আকাশ টাশ ভেঙে পড়ে। বলে, বলেন কি? আচ্ছা, এই কাহিনী হইতে তো উনি ওই দিন ব্যাগ ট্যাগ নিয়ে ওকে তো আর 2 দিন থাকতে হবে যশোরে। আসল ভাই ও কি করে, একটা হোটেলে ওঠে, খুব আহামরি না, খুব নর্মাল হোটেল, আমি বলে ফেললে সবাই হোটেলটার নাম চিনে যাবে, থাকতে হলে বলার দরকার নেই, আমরা শুনি। না বলি। হ্যাঁ। তো হোটেলে ওঠে, হোটেলে একটা নর্মাল রুম নেয় 3 তলায়। হ্যাঁ। তো 3 তলার রিটেলি সবকিছু, 3 তলা রুম পায়, 302 নম্বর রুমের ভিতরে ঢোকে, রেস্ট নেয়, কাজকর্ম করে রাত্রে 10টায় ঢোকে, এবং সারাদিনের ধকল আর ওই গতকালকের ধকলটা ওকে খুব বেশি পড়াতে থাকে। ও মাথা খারাপ হয়ে যায়, করবো কি, এটা কেমনে সম্ভব, আমি রাতের বেলা তার সাথে কথা বললাম, জলজ্যান্ত মানুষটা আমার সামনে দাঁড়ায় কথা বলতেছে, অথচ এই মহিলাটা মারা গেছে 20-25 দিন আগে। আর এটা আপনার সাথে নতুন কোনো ঘটনা ঘটলে, আগে কয়েকবার শাহামের ঘটনা একটু আগে শেয়ার করলাম, তার এই অভ্যস্ত, কিন্তু ও তো ওর অভ্যস্ত না। ওর মাথা, ও সারাক্ষণ চিন্তা করতে করতে এক সময় ঘুমায় যায়, ঘুম ভাঙে, ইলেকট্রিসিটি নেই, সিগারেট ধরাবে, বারান্দায় যাবে, নর্মাল কোনো হোটেলের মতো এসি ওয়ালা হোটেল না, নর্মাল হোটেল, ও বারান্দায় যাবে, এখন আবার এসি করে ফেলছে হোটেলে। তো বারান্দায় যাবে, বারান্দায় যাওয়ার সময় বিছানা থেকে পা ফালাতে দেখলো যে পায়ের মধ্যে কি জানি লাগছে, পাটা ভিজা। তো ও ওই ঘুমানোর সময় দেখে যে বিদ্যুৎ চমকাচ্ছিল, তো বৃষ্টি হয়েছে, তো জানালা দিয়ে পানি চুয়ে পড়ছে, পায়ের মধ্যে পা ভিজা। তো পানি আর অন্য কিছুর মধ্যে তফাৎ আছে। এটা কেমন, এটা বুঝতে পারবে। হ্যাঁ, এটা কেমন পিছলা। ও মোবাইলের লাইট জ্বালে, এখন ওই রুম তোর জানা নাই কোন জায়গায় সুইচ, ওকে মোবাইলের লাইট জ্বালাই সুইচ করতে হচ্ছে, কারণ রেগুলার যে রুমের মধ্যে প্রতিদিন লাইট বন্ধ করে সে জানে পজিশনটা। তো হোটেল রুম ওইটা তো প্রথম গেছে, তো মা নামাতেই ও যখন মোবাইল ফোনের আলো ওই জায়গায় ফেলে, মোবাইল ফোনের আলো, স্ক্রিনের আলো ফেলতেই দেখে যে মানুষ টানুষ পড়া ফ্লোরের মধ্যে, মানুষ টানুষ পড়া, বুঝা যাচ্ছে না কি এটা। তো ভালো করে আলোটা ফেলে দেখে যে সেই মেয়েটা যে কুপি নিয়েছিল, ওই মেয়েটার একটা মাথা পড়ে আছে ফ্লোরের মধ্যে, আর শরীর টরীর কিছু না, যদি 2টা হাত সাথে রাখা, মাথার সাথে 2টা হাত রাখা। এইটা দেখার পর ও দরজা খুলে এখান থেকে নিচে নেমে যায়, দৌড়ায় নিচে নেমে যে লোকজন ডাকে, জড়সড় করে, পুরো হোটেল যে মানুষগুলা ঘুমন্ত সবাইকে জাগায়, কারণ এক রুমে ঘটনা ঘটছে, এক চিৎকারে সবাই উঠে গেছে। সবাই রুমে এসে দেখে কিচ্ছু নাই, লাইটটা জ্বালা নাই, কিছু নাই, নাথিং বলছে, কোনো কিচ্ছু ছিল না। সবাই বলতেছে না, এটা আপনার ঘুমের মধ্যে ভুল, অথবা আপনার ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখছেন,
অথবা আপনার বলে না রে ভাই আমি পা দিয়ে ফিল করছি জিনিসটা, পা দিয়ে ফিল করছি আমি জিনিসটা, চুলের মধ্যে আমার পাড়া পুষতে, আমি এর থেকে আপনাকে কিভাবে বুঝাবো। পরে ও হোটেল ছেড়ে দিয়ে ও গোডাউনের থেকে লাস্ট 2 দিন কোনারো গোডাউনে থেকে, কিন্তু মজার বিষয় সে যখন ওই বাসায় যায় আবারও ওই লোকের কাছে, এবার ওই জায়গায় দরজা নক করে, নক করছে ওই দরজায়, বলে যে ওনাদের বাসায় যে একটা কাজের মেয়ে ছিল, ওর এটা কিউরিয়াসিটি, কাজের ওই মেয়েটারই তো মাথা দেখলো, ওরে ওই মেয়েটার কি হয়েছে, ওই মেয়েটা কোথায়, মেয়েটা থাকে না এখানে। আমি ও বলে নাই যে মেয়েটার সাথে ওর দেখা হয়েছে, মেয়েটাই তো ওকে খাওয়া দাওয়া দিচ্ছে, এটা ওর মনে হচ্ছিল। বলে মেয়েটার একটা সমস্যা হয়েছে ভাই, এটা তো আমি এই ওনার কথা জানতে চাচ্ছিলাম যে হ্যাঁ কি খবর। হ্যাঁ বলে যে মেয়েটারই আসলে কি বলবো, আসলে মানুষ মারা গেলে ওই যে ভাগ্য দোষ বলে, ওর মনে হয় যে ওর সমস্যা হয়ে গেছিল। মেয়েটা মারা যাওয়ার 4 দিনের দিন, ওই খালাম্মা মারা যাওয়ার 4 দিনের দিন, মানে আপনাদের খালাম্মা ওনার আপা কি মারা যাওয়ার 4 দিনের দিন, ওই মেয়েটা বাবা মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছিল, রাস্তার মধ্যে বাবার সহ মেয়েটা মারা যায় অ্যাক্সিডেন্টে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বগুড়ায়। এই মেয়েটাই তো সেই কুপি হাতে দাঁড়িয়ে থাকা গাড়ি মেয়ে। ছিল। ও তো ভাই ও বলে যে আমি এরপর থেকে আমার লোক পাঠাবো, আমি আর যশোরে যাব না, এই অবস্থায় আর যশোরে যাওয়া সম্ভব না। আর ওই কাটা জিনিসটা ওকে প্রচুর পড়াতে থাকে। ওই দিন বাসা মানে গোডাউনে চলে আসে, ঢাকায় আসতে হতে পুরো রাস্তায় সে দোয়া পড়তে পড়তে, যে মানুষ তখন অতটা দোয়া টোয়া ইয়া ছিল না, ও ওই দোয়া পড়তে পড়তে বাসায় আসে। বাসায় আসার পরে ও কাউকে না জেনে মানে জিনিসটা ওর মধ্যে থাকতে অনেক দিন পড়া, এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ও স্বপ্নে মেয়েটাকে প্রায় দেখতো। একটা পর্যায়ে ও একটা মানুষের কাছে যায়, বলে যে ভাই আমি সাইকোলজিস্টের কাছে যাই, সাইকিয়াট্রিস্টের কাছে, যে আমি এই ঝামেলায় পড়ছি। বলে যে এইটা একদিক দিয়ে সাইকোলজিক্যাল ডিফেক্ট, যে আপনি ওইখানে যে খাওয়া দাওয়া খাইছেন, আপনি যদি বলেন যে ওর খাওয়া দাওয়া খাওয়ার কারণে আপনি বারবার ওকে দেখছেন, যদি কোনো হুজুরের কাছে যান তাহলে ও আপনাকে এই কথাই বলবে। আর আমি বলবো এইটা আপনার ফিজিক্যাল প্রবলেম, যে আপনি এটা শুনতে, আপনি বারবার জিনিসটাকে চিন্তা করার কারণে এইটা আপনার ইমেজ বারবার ব্রেইনের মধ্যে প্রতিফলিত হচ্ছে। এক কাজ করেন, ওষুধটা খান রেগুলার, এবং একটু হাঁটেন, সকালবেলা আর বিকালবেলা হাঁটেন, এবং ওষুধটাকে রাত্রে ঘুমান। তো ওই লোক মানে ওই ডাক্তারটার ম্যাজিশিয়ানের মতো কাজ করছে ওর, যেটা আপনি বলেন যে ডাক্তার বাংলাদেশের কিছু ম্যাজিশিয়ান ডাক্তার তো আপনি আপনার ওই ডাক্তারের কথাটা শোনে, এবং প্রায় 2-3 মাসে এরকম প্র্যাকটিসের কারণে ও ভুলে যেতে থাকে। আস্তে আস্তে ভুলে যাওয়ার পর আর তেমন প্রবলেম হয় নাই, ভুলতে 2012 সাল এখন পর্যন্ত প্রবলেম হয় না। কিন্তু লাস্ট কয়েকদিন ধরে রাত্রুবু আমাকে বোঝাচ্ছিল এই ঘটনাটা শেয়ার করা, এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার একটি ঘটনা শুনলাম আমরা আরিফের কাছে, এবং দ্বিতীয় ঘটনাটা অনেক 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 চমৎকার এবং মানে খুবই অদ্ভুত। এবং আমি আপনারা যারা শুনেছেন, আমি বিশ্বাস করি যে তারা অনেক এনজয় করেছেন, এবং আমি একটু দেখি যে আসলে কে কি বলছেন। হ্যাঁ, অলরেডি দেখতে পাচ্ছি যে সবাই আলিফের এই ঘটনাটার প্রশংসা শুরু করে দিয়েছেন এবং লিখেছেন যে অসম স্টোরি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এলসে রনি, তার আজকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। এমডি রাজন লিখেছেন নাইট, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন, আসলে একজন যখন বারবার করে পড়ে, আমি টুইটার থেকে পড়ছি, এমডি মেহেদি হাসান রোমান, এবং তিনি আমাদের সাথে 10 জন মিলে তারা শুনছেন একসঙ্গে। ইমতিয়াজ আহমেদ আমাদের সাথে আছেন, এবং তিনি লিখছিলেন আলিফ ভাইয়ার ঘটনা সবসময় ভালো, আজও খুব ভালো লাগছে। এবং তার সেই সাথে তিনি এটাও লিখেছেন যে আফনান ভাইয়ের ঘটনা শুনতে চাই। ইফতেখার আরিক রিফাত আমাদের সাথে আছেন, এবং তিনি লিখছেন যে লিসনিং ফ্রম রাজশাহী, আই লাভ ইউ ভূত এফএম। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নুসরাত খানম, এবং তিনি লিখেছেন থ্যাঙ্কস। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও খলিল বৃথা, এবং তিনি বলছেন যে নাইস স্টোরি। দুরন্ত ইসলাম আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন যে এটা কি রিয়েল পেজ কিনা। অফকোর্স এটা রিয়েল পেজ। অ্যান্ড আমাদের সাথে মাহমুদ হাসান আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, তার মধ্যে শ্রাবণ শিহাব আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রিফাত হাসান নোবেল। এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি শাকিল মাহমুদ। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরাফাত রাব্বি। আশিক আছেন আমাদের সাথে, আবির আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন মিজানুর রহমান,
আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সৈকত হামিম উর রহমান, আমাদের সাথে আছেন রেড হরাইজন, আমাদের সাথে আছেন AHA ওমর ফারুক রাজশাহী থেকে, ফারুক আহমেদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি কাজল খান, এবং তিনি বলছেন তার মেসেজটা পড়া হয়নি, তো পড়া হলো। তৌফিক আনান আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে, এবং তিনি বলছেন যে প্রথম ইমেল এবং আলিফ ভাইয়ের ঘটনা দুটোই খুব ভালো লেগেছে তার কাছে। আমার সাথে আছেন দেখতে পাচ্ছি MD শাকিরুল ইসলাম, এবং তার কাছে যেটা ভালো লেগেছে যে আজকে তার কাছে পুরো জিনিসটাই, তিনি বলছে আলিফ ভাইয়ের যে স্টোরি তা অনেক সবসময় ভালো লাগে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তাওহিদ আফ্রিদি, এবং তিনি শুনছেন রাজশাহী থেকে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আহমেদ দবির, যে যাদের দেশে আমি কেমন আছি, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে, আশা করছি আপনিও ভালো আছেন এবং সবসময় ভালো দলে আছেন। শেখ আমিন মারুফ আমাদের সাথে আছেন, টাঙ্গাইল থেকে শুনছেন তিনি। সাইফুল ইসলাম SR আমার সাথে আছেন, এবং কক্সবাজার মহেশখালী থেকে তিনি শুনছেন। আমাদের যে রেডিও ফুর্তির পেজ, সেই পেজটা দিয়ে এবার শুরু করি ফেসবুকে, এবং সেখানে দেখতে পাচ্ছি অনেকেই অনেক কিছু এখনো লিখছেন, এবং তার মধ্যে আছেন দেখতে পাচ্ছি আমরি কায়েস, এবং তিনি সৌদি আরব থেকে শুনছেন অ্যাপ দিয়ে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। রিশাদ আহমেদ মনির আমাদের সাথে আছেন, এবং ঘটনাটি ভালো ছিল। তন্ময় হাসান লিখেছেন নাইস স্টোরি। MD ওবায়দুল করিম আমাদের সাথে আছেন, এবং রাজশাহী থেকে তিনি শুনছেন। রেশাদুজ্জামান সুমন আমাদের সাথে আছেন বগুড়া থেকে। MD মাসুক ইসলাম আছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। শৌখিন আলম তিতাস আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মাহমুদ শাওন। এছাড়াও MD নুরুন্নবী মোল্লা আমাদের সাথে আছেন। শরীফুজ্জামান আমাদের সাথে আছেন। রাফি আহমেদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন NI বিজয়। এছাড়াও আমাদের সাথে আছেন MD আরিফ হোসাইন জুবায়ের আমাদের সাথে আছেন। আরিক আফতাহি আমাদের সাথে আছেন। ইমন আমাদের সাথে আছেন, এবং আহমেদ শ্যামল আমাদের সাথে আছেন। রনক বিশ্বাস লিমন আমাদের সাথে আছেন। তাজরিন তোফা আমাদের সাথে আছেন। সোহাবুর রহমান বাঁধন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন MD নাইম শেখ। শাহরিয়ার মোর্শেদ আমাদের সাথে আছেন। নাইম শেখ তিনি এবং তার ওয়াইফ দুজনেই শুনছেন। মুস্তা ইব্রাহিম আমাদের সাথে আছেন। হামিদা আখতার আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন সিফাত তাহসান। ফিলিপ আনাম আমাদের সাথে আছেন। ব্ল্যাক ক্যারো তুষার আমাদের সাথে আছেন। সাব্বির তালুকদার আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন MD মিশুক ইসলাম, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অধরা। MD ফারুক আমাদের সাথে আছেন। MD জিস্তান আমাদের সাথে আছেন। MD রনি PK আমাদের সাথে আছেন। সজীব শির আমাদের সাথে আছেন। জুবায়ের ম্যান আমাদের সাথে আছেন। অমিত হাসান আমাদের সাথে আছেন। একলা পথের পথিক আমাদের সাথে আছেন। সাদমান রহিম শুভ আমাদের সাথে আছেন। আমরি কায়েস আমাদের সাথে আছেন। তৌহিদুর হাসান আমাদের সাথে আছেন। মুস্তা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন সামিউন হোসাইন, এবং লাস্ট স্টোরিটা তার কাছেও অনেক ভালো লেগেছে। ভূত এফএমে যারা এই মুহূর্তে আমাদের যে ভূত এফএমের যে পেজটা রয়েছে, সেই পেজ থেকে যারা শুনছেন তাদের কিছু মেসেজ আমি এখন পড়ছি। আমার সাথে আছেন লিখছে আলিফ ভাইয়া মানেই অসাধারণ, আবু নোমান ফয়সাল এটা লিখেছেন। MD সাকিব তিলক আমাদের সাথে আছেন। প্রিন্স শহীদুল আমাদের সাথে আছেন। আলমগীর হোসেন মেহেদি আমাদের সাথে আছেন রাজশাহী দুর্গাপুর থেকে। রিশাদ আহমেদ মনির আমাদের সাথে আছেন। আলিফ ভাইয়ের ঘটনাটি ভালো ছিল। পৃথিবী পর আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন তনিমেশ রয়, বাংলা থেকে শুনছেন, ভয় লাগছে। নিবিড় আরাফাত আমাদের সাথে আছেন। টুডে ইজ ডক্টর আলিফ শো, তাই লিখেছেন তিনি। রিধি ম্যান রাকিবুল আমাদের সাথে আছেন, নওগাঁ থেকে শুনছেন। আমাদের সাথে আছেন মিলন, ময়মনসিংহ থেকে শুনছেন। আমাদের সাথে আছেন আবির আহমেদ জিসান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি HR হাবিব। এছাড়াও রিধিমণি রাকিবুল থেকে শুরু করে আরো অনেকেই আমাদের সাথে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং তার কাছ থেকে আরো একটা ঘটনা শুনে আসবো। তারপরে আবারও ফিরে আসবো একটা অডিও ক্লিপ নিয়ে, এবং আশা করছি সে সময় পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি FM, এন্ড চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় ঘটনায়। হাই লিজেনার্স, আমি মারুফ শুভ মিরপুর থেকে এসেছি। এখন আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব সেটা আমার আঙ্কেলের সাথে ঘটে গিয়েছে মুম্বাইয়ের একটা ট্রেনে।
তো এই ঘটনাটা মানে সে আমার সাথে শেয়ার করেছিল কিছুদিন আগে। তো সে বেশিরভাগ সময় ইন্ডিয়া যায় এবং ট্রাভেল করে ইন্ডিয়াতে। তো একদিন সে মুম্বাই থেকে কলকাতায় আসছিল ট্রেনে। তো সে ছিল এবং তার সাথে আরো দুইজন ছিল, তারা ইন্ডিয়ান ছিল। তো তারা একটা কম্পার্টমেন্ট নেয়। তো সেখানে নিচের দুইটা বেডে তার সেই দুইজন ইন্ডিয়ান ছিল, আর উপরের যে বেডটা সেটার মধ্যে আমার আঙ্কেল ছিল। তার অপোজিটে যে বেডটা ছিল সেখানে সে কেউ ছিল না, ওটা খালি ছিল। তো সে রাতের বেলা তার ঘুম আসছিল না। তখন রাত প্রায় আড়াইটা, 2টা-2:30 হবে। তো সে ঘুমাতে চেষ্টা করছিল। তো কিছুক্ষণ পরে তার ঘুম চলে আসে। তো সে ঘুমিয়ে যায়। তো একটা সাউন্ডে তার ঘুমটা ভেঙে যায়। সাউন্ডটা এমন ছিল যে যদি লোহার সাথে বাড়ি খেয়ে যেমন একটা সাউন্ড হবে, ওই টাইপের একটা সাউন্ড। তো এই সাউন্ড পাওয়ার পর তার ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে সে দেখে মানে তার অপোজিটে যে বেডটা, সে বেডের মধ্যে একটা বাউনা টাইপের লোক বসে আছে, তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। তো এই বিষয়টা দেখার পরে সে ফার্স্টে বুঝতে পারছিল না যে জিনিসটা কি। তো এটা মানে আহ, তখন সে উঠে বসে যায়। উঠে যখন সে বসে, তো সেই জিনিসটা জাম্প করে ফ্লোরে লাফ দিয়ে গেট দিয়ে বের হয়ে যায়। তো সেই ব্যাপারটা দেখার পরে সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তখন সে চিৎকারও করেনি, কাউকে কিছু বলেওনি। সে নেমে গেট খুলে চারপাশে দেখে যে বাইরে কিছু সে আছে নাকি। সে দেখে পুরো বাইরে মানে অন্ধকার, কিছুই নেই, সবাই তাদের গেট লাগানো। তো সে রুমের কম্পার্টমেন্টের দরজাটা লাগিয়ে সে আবার বসে থাকে ইয়ের মধ্যে। তো কিছুক্ষণ পরে সে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়। সে যখন ওয়াশরুমে যায়, ওয়াশরুম থেকে বের হওয়ার পরে সে দেখে সেম ওই জিনিসটাই তাদের রুমের ভিতরে ঢুকছে। তো এই জিনিসটা দেখার পরে সে ভয় পাচ্ছিল যে সে রুমে যাবে কি যাবে না। তার মোবাইলও ছিল না যে সে তাদের ওই ইন্ডিয়ান যেই লোক দুইজন ছিল তার সাথে তাদেরকে কল দিবে। তো সে ভয়ে ভয়ে রুমের গেটের সামনে গেল এবং রুমের গেটটা খুলে যখন ভিতরে ঢুকলো, দেখলো যে ভিতরে কিছুই নেই। তখন সে সেই ইন্ডিয়ান দুইজনকে ডাক দিল আর বলল যে তোমরা কি কোনো সাউন্ড পেয়েছো বা রুমে কি কিছু ছিল নাকি। পরে তারা বলল যে না, আমরা রুমে তো কিছুই, হিন্দিতে বলছিল তারা যে রুমে তো কিছুই ছিল না বা আমরা কোনো সাউন্ডও পাইনি এখান থেকে কোনো আমরা তো ঘুমাচ্ছি। পরে এই পুরো বিষয়টা ওই দুইজনের সাথে সে শেয়ার করলো। শেয়ার করার পরে একজন বলল যে এরকম আপনি তো প্রথমবার মুম্বাই ট্রেনে ট্রাভেল করতেছেন, মুম্বাই ট্রেনে এই টাইপের বা ছোটখাটো অনেক কিছুই হয়। পরে সেই লোকটা উপরে বলল যে আপনি আমার বেডে ঘুমান, আমি উপরে ঘুমাচ্ছি। তো এই বিষয়টা তার মাথায় ছিল, কোনোভাবে মাথা থেকে যাচ্ছিল না। তো সে যখন কলকাতায় ব্যাক করে আতল ভাই, তখন হোটেলের মধ্যে মানে সে তারপরে ব্যাপারগুলো হচ্ছিল তার, মানে সে এই জিনিসটাকে স্বপ্নে দেখা শুরু করলো। তো সে কলকাতায় যে হোটেলে ছিল, সে হোটেলে সে ঘুমাচ্ছিল, সে দেখতে পেল যে ওই জিনিসটাই মানে সে ঘুমের মধ্যে দেখছে যে ওই জিনিসটা ওই হোটেল রুমের মধ্যে মানে একটা জায়গায় বসে আছে বা যে জানলা দিয়ে বের হয়ে যাচ্ছে, এই টাইপের দৃশ্য সে দেখা শুরু করলো। সে বুঝলো যে এই ব্যাপারটা আসলে অনেক খারাপ দিকে যাচ্ছে। তো সে বাংলাদেশে ব্যাক করে। বাংলাদেশে এসে তার এলাকার একজন হুজুরের সাথে সেই ব্যাপারটা শেয়ার করলো যে তার সাথে এরকম মুম্বাই ট্রেনে এই টাইপের একটা ঘটনা ঘটেছে, এবং তারপর থেকে সে স্বপ্নের জিনিসটাকে দেখা শুরু করলো। তারপর হুজুর তাকে কিছু দোয়া পড়ে শুতে বললো। তারপর থেকে আতল ভাই ওই জিনিসটাকে সে কোনোদিন দেখেও নি এবং তাকে অনুভবও কোনোদিন করেনি। এই ছিল আমার প্রেরত ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আলী, আপনার সাথে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা তো মানে এরকম তো নিশ্চয়ই লিসনারদের কাছে অনেক সময় শুনে থাকেন যে লিসনাররা বলছে যে আমরা অনেক সময় লাইভ শুনতে পারি না, পরে ইউটিউব থেকে শুনি।
তো আমি চাচ্ছি যে আলিফ যেহেতু আছেন তিনি এই ঘোষণাটা দিতে। আমাদের ফেসবুক পেজে অলরেডি আপলোড করা হয়েছে যে কামিং সুন রেডিও ফুর্তির যে ইউটিউব চ্যানেল, যেখানে ভূত এফএম-এর সব এপিসোড পাওয়া যাবে। কেমন লাগছে এই ব্যাপারটা? অনেক অনেক ভালো, অনেক ভালো। এখন এবং আমি সবাইকে বলতে আমরা- পারবো, অনেকে জিজ্ঞেস করে যে তুমি যে গেছো ওই এপিসোড গুলা কি পাবো নাকি? আমি বললাম, হ্যাঁ। আপনি পাবেন অবশ্যই। বলে যে কোন আমি বলে যে অনেকে আপলোড করে ও ইউটিউবে, হ্যাঁ। ওইখান থেকে শুনতে পারেন। আমরা হয়তো অনেক এখন বিরতি মানে দিয়ে শুনবো, মানে আজকে যে এপিসোডটা হয়েছে সেই এপিসোডটা হয়তো অনেকদিন পরে শুনতে পাবে। চলে আসছে হঠাৎ করে। বাট আমরা এখানে আপলোড করছি, এবং তাতে যেটা সুবিধা হবে, অনেকে আমাদের লেখেন যে আপনাদের সাউন্ড কোয়ালিটি এরকম কেন, কিন্তু আমরা আসলে তো আপলোড করি না। এখন আমরা যদি আপলোড করা শুরু করি তাহলে বেস্ট সাউন্ড কোয়ালিটি, অডিও কোয়ালিটি হবে এবং বেস্ট থাকবে। আশা করছি যে আপনাদের সবার আমিও রাতেল ভাই একটা জিনিস সাজেস্ট করতে চাই যে প্লিজ। যদি এরকম হয় কোন একটা ভালো স্পেশাল অকেশন আসলো, এখানে একদম লাইভ ভিডিও করে যদি ইন্টারনেটে ইনশাআল্লাহ আমাদের সেরকম প্ল্যান আছে। মানে আমাদের লিসেনারও আশা করি অনেক বেশি উদ্বুদ্ধ হবে শোনার জন্য। ইনশাআল্লাহ যদি লিসনাররা সঙ্গে থাকেন, এবং আরিফ যেটা বললেন সেটা আমরা অবশ্যই ইনশাআল্লাহ একদিন আপনাদের সামনে করব, এবং আপনারা যদি চান তাহলে এখনো সময় আছে। আলিফকে তো সাপোর্ট করবেন আমরা এমনি জানি, তারপরে যারা যারা চান আমাদেরকে জানান। তো আলিফ, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, এবং অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা যেটা করবো সেটা হচ্ছে ছোট একটা অডিও ক্লিপ শুনে আসবো, তারপরে ফিরে আসবো নতুন আরো একজন অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। Faith. Radio Money Furti. Then comes the lie. বিশ্বাস করা না করাটা আপনার। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি আমার নাম বলতে চাচ্ছি না, তবে প্রফেশনটা আমাকে বলতেই হবে। আমি ডক্টর। জাস্ট রিসেন্ট আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব, অ্যান্ড ইটস অ্যাবাউট ব্ল্যাক ম্যাজিক, যেখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেহাই পায়নি। তো আমি কে? ঘটনা আমার হাজবেন্ডকে নিয়ে। সে মিডিয়ার একজন, নাম বলে তাকে অনেকেই চিনবেন। আমি তার পরিচয়টা এই জন্য আরো দিতে চাচ্ছি না, আর স্টুডিওতেও আরো এই জন্য আসতে চাচ্ছি না। এনিওয়ে, যুক্তিযুক্ত কারণে অপারগ হয়ে ফোনে আমার হাজবেন্ড একজনের সাথে খুব রুড বিহেভ করতে বাধ্য হয়। জাস্ট 1 month আফটার দ্যাট টাইম প্রবলেম গুলো শুরু হয়। হঠাৎ তার বিহেভে একটা চেঞ্জ আসে। আমি এবং আমার বাসার সবাই এবং আমার বেবির উপর সেটার খুবই প্রভাব পড়ে। আমরা লক্ষ্য করি যে সে যেন আর মানুষ নেই, এত খারাপ ব্যবহার, ফর নাথিং। ইভেন ডিভোর্সের কথাও সে আমাকে বলে, বাসা থেকে চলে যেতে বলে, এবং ফর নাথিং। এটাই খুব আশ্চর্য, তার হিংস্রতাটা মানে বেড়েই চলছে দিনকে দিন। অস্বাভাবিকতাটা দেখে বোঝাই যায় যে এখানে মানে আমার তখন মনে হয় যে এখানে কোনো একটা অন্যরকম একটা কিছু, মানে একটা কারণ থাকতে পারে, অন্যরকম কিছু, যে কারণে আমি তাকে ক্ষমা করে দিই। তো আমি আমার বাসায় চলে যাই এবং আমি একটা অভিযানে নেমে পড়ি। ওয়াই 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 এমন কেন হবে সে? 1 2 নয়, 3 জায়গা থেকে আমি জানতে চাই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে, এবং তার নাম দিয়ে যে হ্যাঁ, তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। 1 মাস পর ও আমাকে নিতে আসে আমার বাসায়। তো আমিও আমার ফিরি ওর কাছে, কারণ ওর সান্নিধ্যে থাকাটা ওর দরকার ছিল। ওকে অনেক কিছু মানে পানি, দোয়া এগুলো দিতে হবে, যে কারণে আমি পরে বাসায় চলে আসি, এবং আস্তে আস্তে ও অনেকটা ইমপ্রুভ। এখনো 30% বাকি আছে। আমি বলবো ও অনেক ভালো ছিল। ওর চেঞ্জটা যে কারণে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়, এবং ওই যে বললাম এখনো 30% মতো তার বাকি আছে। তো ব্ল্যাক ম্যাজিকটা তাকে করা হয়েছে তার নাম এবং ফটো দিয়ে করা হয়েছে, এবং এটা যে করেছে সে ফেসবুক থেকে খুব ইজিলি মানে কালেক্ট করেছে। এখন তো ফেসবুকে এগুলো পাওয়াটা খুবই অ্যাভেলেবল। এখন তার উপর প্রভাব অনেকটাই কমে এসেছে, আর আমি আসলে এখন একটা অস্ত্র পেয়ে গেছি এটার সাথে লড়াই করার।
আল্লাহর শক্তির কাছে কিন্তু সব শক্তি পরাজিত। আমি, আমার বেবি আর আমার হাজবেন্ড অনেক সুখী ছিলাম, এখনো আল্লাহর রহমতে স্বীকার করব অনেকটা সুখী আছে, এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর যে ব্ল্যাক ম্যাজিক করেছে তার আমি শাস্তিটা চাই, এবং আমি আর মানে শাস্তি তার হবে। আমি তখনও আবার আপনাদের কাছে শেয়ার করব, হয়তো নাম বলবো না। দোয়া করবেন আপনারা আমার জন্য। ভালো থাকবেন। Alive. বিশ্বাস করা না করা আপনার ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও পুত্রের রাতের সাথে, এবং ঘড়িতে সময় রাত 1:30 যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio.fm, which is BHWTFM@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর আমাদের যে ফেসবুক পেজ দুটো আছে সেই পেজ দুটো ভিজিট করতে পারেন www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell, এবং একই সাথে আমাদের যে টুইটারের পেজটা রয়েছে আর যে মানে রাসেলের, সেটা হচ্ছে যে Russell_Bhuth FM। আপনি টুইটারে গেলেই পেয়ে যাবেন, এবং আশা করছি যে এটা আপনারা আসবেন এবং আপনারা জানাবেন যে কার ঘটনা কেমন লাগছে, কি অবস্থা। আমরা চলে যাচ্ছি আমাদের শেষ অতিথির কাছে, তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। কোথা থেকে এসছেন সেটা একটু কাইন্ডলি বলবেন। ধন্যবাদ রাসেল ভাইয়া। আমি রাসেল আহমেদ, আমি এসছি ধানমন্ডি থেকে। তো আমাকে আজকে ডাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ঘটনায় চলে যাই। আমি সরাসরি ভাইয়া ঘটনায় চলে যেতে যাচ্ছি। তা এই ঘটনাটি ভাইয়া এটা কারো দাদির মুখে বা নানির মুখে শোনা গল্প নয়, এটি আমার পরিবারে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। এই ঘটনাটি ঘটে গিয়েছে আমাদের গ্রামের বাড়িতে। তো যেহেতু এটি গ্রামের বাড়ির ঘটনা, তো আমার বাড়িটা ডিসক্রিপশন আমি একটু দিতে যাচ্ছি, তাহলে দর্শকরা সেটার সাথে খুব বেশি কানেক্ট হতে পারবে। তো ভাইয়া আমাদের গ্রামের বাড়িটা ছিল এমন একটা বাড়ি যেটা অনেকটা বাংলো বাড়ির মতো বলা যায়। তার সামনের দিকটা একটা বিশাল জঙ্গল ছিল, জঙ্গলের পাশে একটা বড় পুকুর ছিল আমাদের। তো পুকুর পারে ভাইয়া চালতা গাছ তো আপনি দেখেছেন, তো নর্মালি চালতা গাছ যেরকম হয়ে থাকে তার চেয়ে বিশাল বড় একটা চালতা গাছ ছিল পুকুর পারে। তারপরে আমার বাড়ির যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা সরু একটা রাস্তা ছিল, রাস্তার শেষ প্রান্তে একটা বিশাল পুরাতন আমলের আম গাছ ছিল। তো আম গাছটা এতই বড় ছিল এবং এই আম গাছের নিচে অনেক ঘটনা প্রত্যক্ষদর্শীরা প্রত্যক্ষ করেছে। তো অনেকেই রাতের বেলা মাঝরাতে সেখানে সাদা ধবধবা মুরগির বাচ্চা দেখতে পাইতো। তারপরে আরো অনেক ঘটনা ছিল, আমি এগুলোতে আসবো। তার আগে ভাইয়া এটা আমার বড় কাকার সাথে ঘটে যায় ঘটনাটা, আমি ওই সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো আমার কাকা তিনি সরকারি চাকরি করতেন। তো সে দেশের বাড়িতে যখন ছিল, চাকরি হয়ে যাওয়ার পর সে ঢাকায় চলে আসে। তো গ্রামে যখন ছিলেন তিনি দেখতাম ওই যে চালতা গাছে প্রতি শনিবারে এবং মঙ্গলবারে তিনি করতেন কি একটা বিশেষ ধরনের খানার আয়োজন করতেন, যেটাকে ভাইয়া ভোগ বলা হতো। আপনি হয়তো বা ভাইয়া ভোগ বলতে অনেকে আমাদের বুঝে না, তো ভোগ হচ্ছে যে একটা, এটা বুঝানো লাগবে না, ভূত এফএম যারা শোনেন তারা আমি শিওর যে বোঝেন। ওই টাইপের মানে আধ্যাত্মিক কিছু ভূতের খাবার। তো সেখানে গদার মাছ এবং রাজ হাঁসের ডিম, কাঁচা রসগোল্লা এগুলো থাকতো। তো এটা গধূলি বেলায় সন্ধ্যার টাইমে, মানে এখনো মাগরিবের আজান দিবে ভাব, এই অন্ধকার টাইমে গাছের নিচে এই খাবারটা দিতেন তিনি।
কলা পাতা করি, কলা পাতায় করে দিতেন। তো হঠাৎ আমি দেখতাম খাবারটা দেওয়ার সাথে সাথে অনেক অনেক শত শত কাক উড়ে এসে খাবারটা খেয়ে নিত। কোনো খাবারই বাকি থাকতো না, খাবারটা খেয়ে নিত। তো একদিন বড় চাচাকে আমি দেখলাম যে যখন সে খাবারটা দিয়েছে, তো সব খাবারই সেখানে খেয়ে নিয়েছে, বাট একটা কাঁচা রসগোল্লা বাকি ছিল, আচ্ছা এটা খাইনি। তো আমি চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা এটা কেন খাইনি, এই খাবারটা কেন বাকি রয়েছে? তখন সে আমাকে কোনো রকমের কোনো উত্তর না দিয়ে এই কাঁচা রসগোল্লাটা পানিতে ফেলে দিল। ফেলে দেওয়ার পর আমাকে কোনো উত্তর দিল না, এবং সে আমাকে বলল তোমরা এই বাড়ির এই চালতা গাছের নিচে তোমরা আসবে না, আর তাছাড়া সব জায়গায় তোমরা যাতায়াত করতে পারো, সমস্যা নেই। হুম। আর আমাকে বলেছে রাত নিশীতে যেন আমি বাইরে না থাকি। হুম। কিন্তু আমার চাচার একটা অভ্যাস ছিল, সে মধ্যরাতে বিভিন্ন এই যে ইংরেজ আমলে বানানো ব্রিজ গুলো, এই টাইপের ব্রিজ, বড় বড় গাছের নিচে বসে বসে বাঁশি বাজাইতো, মাঝরাতে সে ঘরে ফিরতো। তো এরকম হইতো। তো একদিন রসুল ভাইয়া, আমার এক বন্ধু সে অসুস্থ ছিল, সে কাব্য, তারপর তার ভাইয়া ছিল শিশির, সে আমাকে ফোন দিয়ে বলেছে রক্ত লাগবে। তো আমি তাকে রক্ত দিতে গেলাম, আমি হচ্ছে বি পজিটিভ, সাথে আমার ভাই রনিকে নিয়ে গেলাম। তো ভাইয়া তারপরে রক্ত দিয়ে যখন আমি বাড়িতে ফিরবো, তখন খুব মাঝরাত হয়ে গিয়েছে। এটা প্রায় আপনার 2টা বেজে, প্রায় ঘড়িতে 2টার পরে হয়ে গেছে, 10-15 হবে। তো আমি আম গাছের এই যে রাস্তাটা দিয়ে ফিরবো, তখন আমি এই রনিকে পাঠিয়ে দিয়ে আমি যখন একা একা ফিরতেছি, তখন আমি দেখলাম আম গাছটা দিয়ে যখন আমি ক্রস করব, তখন আমি এখানে দেখলাম একটা সাদা ধবধবা কাপড় পরে এক বৃদ্ধ মহিলা আম গাছের নিচে, তিনি গুনগুন 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 করে কান্নার আওয়াজ করছেন। তো আমি যখন মাঝরাতে এটা দেখলাম, আমার মনে হইলো যে আমি হ্যালোসিনেশনে ভুগতেছি। মনের ভিতরে একটু ভয় ভয় ছিল, এই জন্য বোধহয় আমি এমনটা প্রত্যক্ষ করতেছি। কিন্তু ভাইয়া আমি অ্যাকচুয়ালি এমনটা দেখার জন্য বা বলার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। আমি ঘটনাটা ভালো করে বোঝার জন্য আমি আম গাছটার কাছে গেলাম, গিয়ে দেখি ওই সাদা ধবধবা শাড়ি পরা মহিলাটার হাতে, বৃদ্ধ মহিলার হাতে এক হাতে কিছু ছোট ছোট মুরগির বাচ্চা, আর এক হাতে একটা ছোট বাচ্চা। সে করতেছিল কি, ছোট বাচ্চার আঙ্গুলগুলো এমন ভাবে কামড়াচ্ছিল, আঙ্গুল থেকে বা লাল টকটক করে রক্ত পড়তেছিল। তারপরে আমি এই ঘটনাটা দেখার পরে আর এই আম গাছ দিয়ে বাড়িতে যাব সেটা কখনোই পারিনি। আমি পিছন দিকে দৌড় দিলাম, দৌড় দিয়ে আমার এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠলাম। সেই বাড়ির সামনে গিয়ে যখন আমি পড়ে গিয়েছি, শব্দ শুনে তার আম্মু আমাকে রুমে নিয়ে গেল, এবং আমি সেখানে, তারপরে কি হয়েছিল আমি আর বলতে পারি না। তো সকালবেলায় আমি তাকে ঘটনাটা বলার পরে তিনি আমার বড় কাকার কাছে সেটা গিয়ে বললাম। বড় কাকা তখন আমাকে ওই দিনের ঘটনাটা বললো, যে ওই দিন যে রসগোল্লাটা কাকে খায়নি, ওইটা কেন খায়নি, কারণ ওটা কেউ একজন স্পর্শ করেছিল, খেয়ে নিয়েছিল, এই জন্য সেটা খায়নি। তো ওই দিন রাতের বেলা আমার কাকা যখন, আরেকদিন রাতের বেলা আমার কাকা মাঝরাতে যখন বাড়িতে ফিরতেছিল, সে একটা ডিশের মধ্যে কিছু ইলিশ মাছ আর কিছু এটা তো আরেকটা ঘটনা মনে হয়। না ওই ঘটনাটাই নিয়ে সে বাড়িতে ফিরতেছিল। তখন ওইখানে সে অনুভব করলো কেউ যেন তাকে আম গাছের নিচে পিছন দিকে ডাকতেছে। তো সে এটাকে কান না দিয়ে, তার নিজের খুব ভার লাগতেছে শরীরটা, সে চলে আসলো, সাহস দেখে চলে আসলো। এসে আমার চাচি দরজা খুলে রেখে ঘুমায়, কারণ সে রাত বিরাতে ঘরে ফিরে, এই জন্য। তো সে হঠাৎ করে ধপাস করে রুমের সামনে এসে দরজার ভিতরে রুমে পড়ে গেল। পরে গিয়ে সে যেভাবে পড়লো, যে জায়গাগুলোতে সে আঘাত পেয়েছিল, সেই জায়গাগুলো অ্যাবনর্মাল হয়ে গিয়েছিল, সে কথা বলতে পারতো না, বোবা হয়ে গিয়েছিল। তারপর এটা নিয়ে আমরা তাকে অনেক চিকিৎসা দিই, অনেক ট্রিটমেন্ট দিই। এই ভালো না হয় কবিরাজি চিকিৎসাতে যাই, তারপরেও সে যখন ভালো না হয়, তারপরে এইভাবে সে অনেক দিন অ্যাবনর্মাল প্যারালাইসিস ভাবে সে বেঁচে ছিল। তো 1 বছর হয়ে গিয়েছে আমার কাকা মারা যায় এই ঘটনার কারণে। এই ছিল ভাই আমার ঘটনাটা, এটা Thank শেয়ার you. করতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, আপনি কষ্ট করে এসেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আশা করছি যে তার এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। এবং আজকে
আমরা আর বেশি ঘটনা লম্বা করতে চাই না। আমাদের সমস্ত যারা অতিথিরা আছেন তারাও ঘটনা বলে গেছেন এবং আমি দেখতে পাচ্ছি কামরুল ইসলাম নাইম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন ইফতেখার এরিক রিফাত আমাদের সাথে আছেন হানিফ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি বিশাল বৈরাগীরা বীর হানিফ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন বাবা শুভ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আনান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আসিফ ইসলাম, তৌহিদ আফ্রিদি আমাদের সাথে আছেন, মনসুরুল ইসলাম তানভীর আমাদের সাথে আছেন, শ্রাবণ সোহেব আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই। আমরা টুইটার যারা আছেন তাদের সবকিছু মানে এতক্ষণ ধরে পড়ছিলাম এবং এরপর আমি একটু ফেসবুকে ঢুকবো। আমাদের সাথে ফেসবুকে এই মুহূর্তে রেডিও ফুর্তি যে পেজটা সেখানে আছেন মহিউদ্দিন মাহফুজ এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আর তিনি এভরি উইক যে ফুর্তি এফএম শোনেন সেটা তিনি জানিয়েছেন। রাজ সুজন আমাদের সাথে আছেন এবং তিনি লিখছেন আই লাভ ফুর্তি এফএম। আশরাফ বিন রিহাদ আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তিনি মগবাজার থেকে শুনছেন। শেখ তানোয়ার আহমেদ তানি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। তার মধ্যে আমি নামটা পড়তে পারছি না, এটা অ্যারাবিকে লেখা, তারপরে আবার যে জবর ছাড়া এটা আমি পড়তে পারি না। টুডে আই এম মিসিং ভূত এফএম এবং তিনি বলছেন যে কারণ তিনি শিখ। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাব্বি গাজী, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাদিয়া নওরিন, MH রাকিবুল হাসান আমাদের সাথে আছেন, তানহা তাবাসসুম রিয়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি FM আবির, আমাদের সাথে আছেন তাসলিমা খাতুন তমা, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অপসরী প্রিয়া, পিঙ্কি সরকার আমাদের সাথে আছেন, শাহতাজ খান সুমি আমাদের সাথে আছেন, শাহেদ মাহমুদ আমাদের সাথে আছেন, রনক বিশ্বাস লিমন আমাদের সাথে আছেন, তসলিমা খাতুন তমা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মিষ্টি সাথী, এছাড়াও মাইদুল আমাদের সাথে আছেন, মুস্তাক মিম আমাদের সাথে আছেন সৈকত আহমেদ আসিফ, আমাদের সাথে আছেন জুরাইন আহমেদ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাজীব চৌধুরী, আব্দুল্লাহ আল ইমন আমাদের সাথে আছেন, সৈকত আহমেদ আসিফ আমাদের সাথে আছেন, নুসরাত মিম আমাদের সাথে আছেন, মুরাদ রহমান তাসিন আমাদের সাথে আছেন, শাহরিয়ার পারভেজ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরফিন মুন্না আছেন, আমাদের সাথে তৌহিদুল ইসলাম মিরন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আশিক মাহমুদ নীল সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের আরজে রাসেলের যে পেজটা আছে ফেসবুকে সেখানে দেখতে পাচ্ছি পারভেজ আমাদের সাথে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই। আরিয়ান আরাফাত আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও শ্রাবণ ইসলাম সাহেব আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম RK আমাদের সাথে আছেন, আরিয়ান আরবি চাই আমাদের সাথে আছেন, আকাশ দাস কার্তিক মালদ্বীপের আইনার ঘটনাটা শোনাও। এখনো পর্যন্ত মাসুম ভাইয়ের কাছেই অডিও ক্লিপটা আছে, ডেফিনেটলি সেটা শোনাবো। এবং অনেকেই লিখেন শুকুর আলী শেখ আইনার ঘটনা শুনতে চান, AU তানভীর আহমেদ আইনার ঘটনা শুনতে চান। আমাদের সাথে আছেন দিশাদ আহমেদ মনির আছেন, আমাদের সাথে দেখতে পাচ্ছি রিধিম্যান রাকিবুল আছেন, আমাদের সাথে রিজভি আহমেদ মুন, আমাদের সাথে LT রনি আমাদের সাথে আছেন, তিনিও আইনার ঘটনা শুনতে চান। নিবির আরাফাত আমাদের সাথে আছেন, মিয়াপাড়া গোপালগঞ্জ থেকে তিনি শুনছেন। দেবব্রত আমাদের সাথে আছেন, নীল লিটন নাটোর থেকে আমাদের সাথে আছেন, মুসাফির মেহরাব আমাদের সাথে আছেন, আব্দুল্লাহ রিফাত আমাদের সাথে আছেন, RJ ফারিন আমাদের সাথে আছেন। আলিফ ভাইয়ের ঘটনাটা ভালো লেগেছে, আমাদের সাথে দেখতে পাচ্ছি প্রিন্স শহীদুল আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাইফ নীল, মুর্শিদাবাদের লালগোয়া থেকে তিনি শুনছেন। গাজী ভাই আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও MD রাফেদ চৌধুরী, জুবায়ের আহমেদ রোমিও আমাদের সাথে আছেন, রাজন বর্মন আমাদের সাথে আছেন, মামুন আহমেদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, মোজাহিদ কবির, ইঞ্জিনিয়ার শফিকুল আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, মেহেদি হাসান অন্তু, আরিফুল রহমান সহ আরো অনেকে। এবং তিনি লিখেছেন যে আজকের এপিসোডটি বেস্ট এপিসোড। যদি বেস্ট এপিসোড হয় তাহলে সেটা সব ক্রেডিট দিতে হবে আজকে ডক্টর আলিফকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং আশা করছি আপনারা আগামীতেও আমাদের সাথে থাকবেন এবং সব সময় থাকবেন। আর আমি যেটা করব সেটা হচ্ছে এখন
আপনাদেরকে জানিয়ে দেবো যে আমাদেরকে কিভাবে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radio.fm, which is bhotfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী শুক্রবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। টাটা।